চারদিকের নিকষ কালো অন্ধকারে শুধু ধূধু প্রান্তর বিরাজমান। মাঝে মাঝে দূরের জঙ্গল থেকে চেনা অচেনা বহু শব্দ ভেসে আসছে, যেগুলো যে কোনো দুর্বল চিত্তের মানুষের রক্ত হিম করে দেওয়ার জন্যই যথেষ্ট। এত কিছুর মধ্যেও সবুজ প্রান্তরের মাঝে একটা ফার্ম হাউস থেকে ক্ষীণ আলো এসে নিজের অস্তিত্বের জানান দিচ্ছে। একজন সুদর্শন পুরুষ ট্রাউজার পরে অর্ধ উলঙ্গ অবস্থায় সেই ফার্ম হাউসে বিচরণ করছে। সিরাজ বাথরুমে প্রবেশ করে আয়নার সামনে দাঁড়িয়ে শীষ বাজাতে বাজাতে নিজের সিল্কি চুলগুলোকে হাত বুলিয়ে নিচ্ছে। ফার্ম হাউসে ও ছাড়া আর কেউ নেই। আয়নার সামনে থেকে সরে দাঁড়িয়ে সিরাজ ঝর্ণা ছেড়ে দিয়ে নিজের উষ্ণ দেহটা শীতল করার প্রয়াস চালাচ্ছে। শাওয়ার নেওয়ার শেষে সিরাজ টাওয়াল দিয়ে মাথা মুছতে মুছতে বাইরে বেরিয়ে কফি মেকারে কফি বানালো। তারপর ধোয়া ওঠা কফির মগটা নিয়ে কাঁধে টাওয়াল ঝুলিয়ে ব্যালকনিতে চলে গেল। কফি খেতে খেতে ও গুনগুন করতে লাগলো। হঠাৎ দরজায় কারোর করাঘাত পড়তেই সিরাজের ভুরু কুঁচকে গেল। এই রাত 12টায় ওর ফার্ম হাউসে আসার কথা তো নেই কারো। সিরাজ গলাটা খানিকটা উঁচিয়ে বলল, কে ওখানে? কোনো সাড়া শব্দ নেই। সিরাজ আবার হাঁক ছাড়ল। আবারও কোনো সাড়া শব্দ এলো না। এভাবে সিরাজ বেশ কয়েকবার ডাকার পর একজন যুবকের উৎফুল্ল কণ্ঠস্বর ভেসে আসলো। সিরাজ, আমি এসেছি, তোর বেস্ট ফ্রেন্ড বিরাট। সিরাজের কুঞ্চিত ভুরুযুগল সোজা হয়ে গেল। কণ্ঠে বিরক্তি ভাব নিয়ে এনে বলল, শালা এতক্ষণ চুপ করেছিলি কেন? মেজাজটা শুধু শুধু বিগড়ে দিলি। তোকে আজ একটা শিক্ষা দিতে হবে। দাঁড়া, আমি আসছি। এসব বলতে বলতে সিরাজ গিয়ে দরজা খুলে দিল। কিন্তু আশ্চর্যের বিষয়, ওখানে মানুষ তো দূর, একটা ছায়া পর্যন্ত চোখে পড়ল না ওর। সিরাজ কপাল কুঁচকে বাইরে বেরিয়ে আশেপাশে বিরাটকে খুঁজতে লাগলো আর বলতে লাগলো, কুত্তা, মাঝরাতে এসে আমার সাথে নাটক করিস? আমাকে ভয় দেখানোর চেষ্টা করছিস? একবার শুধু বাইরে বের হ, তোর পিঠের একটা ছালও আমি রাখবো না। গালিগালাজ করতে করতে সিরাজ আশেপাশে হন্যে হয়ে বিরাটকে খুঁজলো, কিন্তু একটা কাকপক্ষীও দেখতে পেল না। সিরাজ কোমরে দুহাত গুজে অস্পষ্ট স্বরে বলল, আমি কি তখন কোনোভাবে ভুল শুনেছিলাম? তাই হবে, মাথাটাকে রেস্ট দেওয়া এখন জরুরি হয়ে উঠেছে। সিরাজ নিজেকে সামলে ভেতরে প্রবেশ করে দরজা লাগিয়ে দিল। কফিটা ঠান্ডা হয়ে যাওয়ায় সিরাজ সেটা রাগে দূরের জমিতে ছুঁড়ে মারল। এমন সময় ইলেকট্রিসিটি চলে গেল। সিরাজের মেজাজ এতে আরো চরমে উঠে গেল। বিশ্রী একটা গালি দিয়ে ও বলতে লাগলো, বালফাল আবার বিদ্যুতের কি হলো? সিরাজ ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে মেইন সুইচ বোর্ডের দিকে এগোতে লাগলো। হঠাৎ করে প্রচন্ড বাতাস শুরু হয়ে গেল। ফলশ্রুতিতে ফার্ম হাউসের সব পর্দাগুলো একজোট হয়ে উঠতে শুরু করলো। সিরাজ ভুরু কুচকে এগিয়ে গিয়ে জানলাগুলো লাগিয়ে দিতে লাগলো। ফলে পর্দা ওড়ার ফলে সৃষ্ট পতপত আওয়াজ ধীরে ধীরে ক্ষীণ হতে হতে একসময় বন্ধ হয়ে গেল। সিরাজ পুনরায় মেন সুইচ বোর্ডের দিকে এগিয়ে যেতে লাগলো। আচমকা সমস্ত লাইট জ্বলে উঠল। আবার পর মুহূর্তে নিভেও গেল। আবারও জ্বলে উঠল। আবারও নিভে গেল। এভাবে লাইটগুলো জ্বলতে নিভতে শুরু করলো। সিরাজ এমন ঘটনায় খানিকটা ভড়কে গেলেও নিজেকে সামলে নিয়ে এগিয়ে যেতে লাগলো। হঠাৎ করে কোনো মেয়ের খিলখিল হাসির শব্দ কানে আসতেই সিরাজের কদম থেমে গেল। ও আস্তে আস্তে পিছু ঘুরে বলতে লাগলো, কে 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 ওখানে? কে হাসছে? হাসার হলে নিজের বাসায় গিয়ে হাস শাকচুন্নি। হাসিটা ক্রমাগত চলতেই লাগলো। সিরাজ খেই হারিয়ে বলল, তোর হাসি কমাতে আমার বেশিক্ষণ লাগবে না। নিজের সম্মান হাতে নিয়ে ফিরতে পারবি না কিন্তু। ভালোই ভালোই বের হয়ে যা, নয়তো পস্তাবি। হাসি থেমে গেল, কিন্তু অদ্ভুত সব আওয়াজ আসতে লাগলো। সিরাজ ফোনের ফ্ল্যাশ লাইটের সাহায্যে সামনে এগিয়ে যেতে লাগলো, কিন্তু ওখানে কিছুই নেই। হঠাৎ মেয়েটার রক্ত হিম করা অস্বাভাবিক আজব কণ্ঠস্বর ভেসে উঠল, আমাকে চিনতে পেরেছিস? আমি এসেছি। আমার কথা নিশ্চয়ই ভুলে গেছিস, কিন্তু আমি যে তোকে ভুলতে দিব না। বলে নারী কণ্ঠটি জোরে জোরে হাসতে লাগলো। প্রথমে মেজাজ প্রচন্ড খারাপ হলেও এবার সিরাজের ভয় লাগতে শুরু করলো। তবুও কণ্ঠে তেজ নিয়ে বলল, কে? সামনে আয়। আমাকে ভয় দেখাতে পারবি না। নিশ্চয়ই বিরাট তোকে ভাড়া করে এনেছে, তাই না? তাহলে বলছি শোন, আমি এসব ট্রিকে ভয় পাবার মানুষ না। অনেক হয়েছে বিরাট, বেরিয়ে আয় এবার। মেয়েটা আরো জোরে হাসতে লাগলো। তারপর হঠাৎই ফুপিয়ে কাঁদতে শুরু করলো। কাঁদতে কাঁদতে বলতে লাগলো, কি দোষ করেছিলাম? এমন কেন করলি? বলে নারী কণ্ঠটি আবারও রক্তহীন করা কণ্ঠে হাসতে শুরু করলো। সিরাজের এবার ভয়ে গলা কাঁপতে শুরু করছে। ও কম্পিত গলায় বলতে লাগলো, দেখ বিরাট, এবার অতিরিক্ত হয়ে যাচ্ছে কিন্তু। আমার কিন্তু ভয় লাগছে ভাই, হার মানছি আমি। তবু বেরিয়ে আয়, এসব নাটক থামা। সিরাজের সামনে হঠাৎ একটা রক্তাক্ত কালো আবরণে পুরো শরীর ঢাকা ছায়ামূর্তি এসে দাঁড়ালো। তা দেখে সিরাজের কণ্ঠ রোধ হয়ে আসতে চাইল। শিরদাঁড়া বেয়ে শীতল স্রোত বয়ে গেল। অত্যন্ত অবাক ও কম্পিত গলায় বলে উঠল, তুমি? কিন্তু তুমি কিভাবে আসতে পারো? এটা সম্ভব না। নারী কণ্ঠটি আবারও হাসতে লাগলো।
তারপর হঠাৎ রক্তচক্ষু দিয়ে সিরাজের দিকে তাকালো। কিছুক্ষণ প্রগাঢ় নিস্তব্ধতা নেমে পড়ল। ফার্ম হাউস থেকে সিরাজের গগনবিদারী বীভৎস ভয়ঙ্কর চিৎকার ভেসে আসলো। সেই চিৎকারে আশেপাশের সমস্ত প্রাণী ভয়ে শিউরে উঠে নিজেদের সাথে সাথে আটসাট হয়ে বসে চোখ বড় বড় করে চিৎকারের উৎসের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো। তোমার সত্যি আমার প্রতি কোনো অনুভূতি নেই অনু? একটুও কি তোমার মন জয় করতে পারেনি এই অধম ছেলেটা? বিরাটের বলা করুণ কথাটায় অনুপমা চকিতে মাথা ঘুরিয়ে পেছনে তাকালো। বিরাট অসহায়ভাবে ওর দিকেই তাকিয়ে আছে। অনুপমা নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থাকলো। বিরাট পুনরায় কাতর কণ্ঠে বলে উঠল, অনু, 1 বছর থেকে তোমার পেছনে পড়ে আছি আমি। একটু তো রহম করো আমার প্রতি, প্লিজ। আমাকে একটু ভালোবাসো, আমি তোমাকে পেতে চাই, আমি তোমাকে পেতে চাই অনু। বলে বিরাট ঝরঝর করে কাঁদতে লাগলো। তা দেখে অনুপমার হৃদয় মুচড়ে উঠল। ও ব্যস্ত হয়ে বলতে লাগলো, শুনুন, কাঁদবেন না প্লিজ। আসলে আমি হারাম সম্পর্কে জড়াতে চাই না, তাই আপনাকে ইগনোর করছি। আমার পরনের কালো বোরকাটা দেখেও কি আপনি বোঝেননি আমি প্রেম করব না? বিরাট চোখের পানি মুছে বলল, আচ্ছা তাহলে চলো বিয়ে করে ফেলি। এবার তো কোনো আপত্তি নেই, তাই না অনু? অনুপমা কিছুক্ষণ চুপ থাকার পর মুচকি হেসে বলল, জি না। বিরাটের মুখে বিজয়ের হাসি ফুটল। ও দৌড়ে এসে অনুপমাকে জড়িয়ে ধরায় উদ্যত হলেই অনুপমা নিজেকে দূরে সরিয়ে নিল। তা দেখে বিরাট স্বাভাবিক হয়ে বলল, ওপস, সরি, এসব কিছু বিয়ের পর করা যাবে খন। অনুপমা মাথা নিচু করে লাজুক হাসলো, আর বিরাট মাথা চুলকে ওর দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসতে লাগলো। এমন সময় ওর ফোন বেজে উঠতেই ও অনুপমার থেকে একটু দূরে গিয়ে ফোন রিসিভ করতেই অপর পাশ থেকে একজন উত্তেজিত হয়ে বলতে লাগলো, সিরাজকে কে জানি মার্ডার করেছে বিরাট, তুই দ্রুত ফার্ম হাউসে আয়। পুরো ফার্ম হাউস পুলিশ এসে নজরবন্দি করে রেখেছে। সিরাজের মা বাবা নিজের ছেলের এমন নির্মম মৃত্যুর বিষয়টা হজম করে উঠতে পারছেন না। ওর ডেড বডি দেখার সাথে সাথে সিরাজের মা শামিনা বেগম জ্ঞান হারিয়ে ফেলেছেন, আর সিরাজের বাবা জাহিদ খান কেমন মূর্ছা গেছেন। সকালে একজন লোক ফার্ম হাউসের পাশ দিয়ে যাওয়ার সময় ব্যালকনির রেলিংয়ে সিরাজের গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে রাখা বিভৎস মৃতদেহটা দেখে তৎক্ষণাৎ স্থানীয় পুলিশের কাছে খবর দিয়েছে। সিরাজের ঘনিষ্ঠ 3 বন্ধু কিছুক্ষণ আগেই পৌঁছেছে। বন্ধুর এমন করুণ অবস্থা ওদের মতন শক্তপোক্ত জোয়ান ছেলেও সহ্য করতে পারল না। দ্রুত রুম থেকে বেরিয়ে সিরাজের বাবা মার দিকে চলে গেল। জাহিদ খানের সাথে সামান্য কথা বলার মতো শক্তি ওদের মধ্যে অবশিষ্ট নেই। এমন সময় হন্তদন্ত হয়ে বিরাট ফার্ম হাউসে প্রবেশ করে ওদের দিকে ছুটে আসলো। তারপর উত্তেজিত হয়ে বলতে লাগলো, কিভাবে হয়েছে এসব, কে করলো? ঋষভ ওকে আগলে কোনো মতে বলল, জানি না রে, আমাকে ওর কাছে নিয়ে চল। রাহুল ক্রন্দনরত কণ্ঠে বলল, পারবো না ভাই, দ্বিতীয়বার ওর এমন অবস্থা দেখতে আমি পারবো না। আমার এত সাহস কিংবা ইচ্ছা কোনোটাই নেই। ওর কথা টেনে নিয়ে রোহিত বলল, একবার দেখে যতটা কষ্ট হচ্ছে দ্বিতীয়বার দেখলে আমি মরে যাব ভাই, তুই যা। বিরাট কয়েক পলক ওদের অবস্থা অবলোচন করে সিরাজের ডেড বডি রাখা রুমের দিকে এগিয়ে গেল। দরজা পেরিয়ে সামনে যেতেই ওর মস্তিষ্ক ফাঁকা হয়ে গেল। এবার বুঝতে পারলো ওদের 3 জনের বলা কথার মর্ম। আর 1 সেকেন্ড সেখানে দাঁড়িয়ে থাকতে পারলো না বিরাট। দ্রুত পদে রুম থেকে বেরিয়ে বাথরুমে গিয়ে গলগল করে বমি করতে লাগলো। ওরা 3 জন দৌড়ে ওর কাছে চলে আসলো। বিরাট অস্থিরভাবে বলতে লাগলো, জানোয়ারের চেয়েও অধম কোনো মানুষ ছাড়া এমন কাজ কেউ করতেই পারে না। ওরা 3 জন ওকে সামলে নিয়ে আবারও জাহিদ খানের দিকে এগিয়ে গেল। জাহিদ খান নিজের মনোসংযোগ ভেঙে অসহায় কণ্ঠে বললেন, আমার এমন ভালো ছেলেটার প্রতি কার নজর পড়েছিল? আমার ছেলে সবসময় পড়াশুনো আর তোমাদের নিয়েই পড়ে থাকতো। মাঝে মাঝে যা একটু গালি দিত, বদমেজাজি ছিল। তাছাড়া তো আমার ছেলের কোনো বদ অভ্যাস ছিল না। তাহলে কেউ কেন মারতে গেল ওই প্রাণবন্ত ও হাস্যোজ্জ্বল ছেলেটাকে? কেন আমার ধন কেড়ে নিল? বলেই উনি কান্নায় ভেঙে পড়লেন। ওরা 4 জন গিয়ে ওনাকে আগলে নিল, কিন্তু কোনো সান্ত্বনার বাণী ছুড়ল না, কারণ ওরা নিজেদেরই এখনো সান্ত্বনা দিতে পারছে না। বিরাট ভেজা কণ্ঠে প্রচন্ড তেজ নিয়ে এসে বলল, যে এই পাশবিক কাজটা করেছে, ঈশ্বর তাকে আমি নিজ দায়িত্বে শাস্তি দেব। আপনি চিন্তা করবেন না আঙ্কেল, ওই ক্রাউন্ডেলটা বুঝতে সক্ষম হয়নি ও কার কলিজায় হাত দিয়েছে। বলে বিরাট একটা লিডার গোছের পুলিশের কাছে গিয়ে বলল, বুঝতে পারলেন খুনিকে? দেখুন, আমরা যথাসাধ্য চেষ্টা করছি, কিন্তু কিছু বুঝতে পারছি না। তবে চিন্তা করবেন না, শহর থেকে বড় অফিসারেরা কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। সবে সকাল 10টা বাজে। বাবার সাথে জগিং শেষে একটা যুবক মনোযোগের সহিত বাজার করতে ব্যস্ত। বেছে বেছে টাটকা শাকসবজিগুলো কিনে নিচ্ছে বাবার সাথে মিলে। ভদ্রলোক গালিব মেহতাব সামান্য হেসে বললেন, বুঝলে গুরবাজ, তুমি থাকলে কোনো দোকানই আমাদের সাথে 2 নম্বরই করতে পারবে না। তোমার চোখ অনুবীক্ষণ যন্ত্রের থেকেও ক্ষীণ। জবাবে গুজরাব মুচকি হেসে বাজারের ব্যাগটা নিয়ে বাবার সাথে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। হঠাৎ ওর ফোন বেজে উঠতেই গুজরাব ট্রাউজারের পকেট থেকে ফোন বার করে কানে ধরলো। অপর পাশের কথা শুনতেই গুজরাবের মুখটা গম্ভীর হয়ে গেল। আইসি, আমি আসছি কিছুক্ষণের মধ্যেই।
গালিব মেহতাব গাল ফুলিয়ে বললেন, তুমি বলেছিলে আজ সারাটা দিন আমায় সময় দেবে, নিজের কথার খেলাপ করতে পারো না গুরবাজ। বাবা, জরুরি তলব পড়েছে, পুলিশ যখন হয়েছি কাজ তো করতেই হবে, তাই না? শহর থেকে দূরে একটা ফার্ম হাউসে মার্ডার হয়েছে, তোমার ছুটি চলছে গুরবাজ, গত সপ্তাহেই একটা কেস সলভ করলে, একটু তো বিশ্রাম নাও। তোমার মা তো বহু আগেই আমাকে ফাঁকি দিয়ে পরপারে পাড়ি জমিয়েছে, এখন তুমি আমাকে একটুও সময় দাও না। গুরবাজ অনুরোধ করে বলল, বাবা এমার্জেন্সি, প্লিজ বাবা আন্ডারস্ট্যান্ড, আমাকে যেতেই হবে। হ্যাঁ হ্যাঁ যাও, কে মানা করেছে, বুড়ো বাবাকে সময় দেওয়ার কোনো প্রয়োজন নেই, বলেই উনি হনহন করে সামনের দিকে এগিয়ে গেলেন। তা দেখে গুরবাজ হতাশার শ্বাস ফেলে সামনে পা বাড়াতেই যাবে, তখনই পাশের পার্ক থেকে একটা সুর কানে আসতেই ও চকিতে সেদিকে তাকালো। সেখানে কালো আবরণে আবৃত একটা মেয়ে একটা বাচ্চা ছেলেকে বলছে, এই যে পণ্ডিত ছেলে, বাবার সাথে ওভাবে কথা বলছিলে কেন? বাবা মায়ের সাথে খারাপ ব্যবহার করলে আল্লাহ প্রচন্ড নারাজ হয়। বাবা মায়ের গুরুত্ব আমাদের জীবনে অপরিসীম, ওনারা না থাকলে এই দুনিয়ায় কেউ তোমার মূল্য দেবে না কিন্তু। তাই সবসময় বাবা মায়ের সাথে উত্তম ব্যবহার করার চেষ্টা করবে, নয়তো দুনিয়াতে যেমন অশান্তির সম্মুখীন হবে, তেমনি পরকালেও উপরালা শাস্তি দেবেন। তাই বলছি, যাও এক্ষুনি নিজের বাবার কাছে গিয়ে ক্ষমা চাও। বাচ্চা ছেলেটা সম্মতি জানিয়ে দৌড়ে নিজের বাবার কাছে গিয়ে কিছু বলল, যা গুরবাজ শুনতে পেল না, কিন্তু বাবা ছেলের ভালোবাসাটা ওর নজরে আসলো। সেখান থেকে চোখ সরিয়ে গুরবাজ মেয়েটির দিকে তাকালো। সে এখন পার্কের গাছগুলোতে নিজ দায়িত্বে পানি দিচ্ছে। নিকাবের কারণে মেয়েটার মুখ না দেখতে পেলেও মনের স্বচ্ছতা খুব ভালো মতোই দর্শন করতে পারলো। ট্রাউজারের পকেটে ফোন বেজে চলেছে, কিন্তু গুরবাজের সেদিকে হুঁশ নেই। ও সামনের মেয়েটির দিকে নির্নিমেষ তাকিয়ে আছে। হঠাৎ ওর দিকে একটা ফুটবল গড়িয়ে আসতেই গুরবাজের ধ্যান ভাঙলো। চটজলদি ফোন বের করে নিজের সহকারী অফিসার কালু মিয়ার সাথে কথা বলতে বলতে স্থান পরিত্যাগ করলো। যদিও বরাবর পেছনে ঘুরে অচেনা মেয়েটার গতিবিধি লক্ষ্য করছিল, যতক্ষণ না পর্যন্ত মেয়েটি আড়াল হয়েছিল। ক্রাইম স্পটে পৌঁছে ডেড বডি দেখে ডিএসপি গুরবাজ মেহতাবের কপালে ভাঁজ পড়ে গেল। নিজের কেরিয়ার জীবনে এমন মর্মান্তিক ডেড বডি দেখেছে কিনা ওর সন্দেহ। ফরেনসিক ডিপার্টমেন্ট থেকে আসা অফিসার ডেড বডিটা ভালোভাবে পরীক্ষা করে গুরবাজের দিকে এগিয়ে এসে বলতে লাগলো, স্যার এমন ডেড বডি আগে কখনো দেখিনি, কোনো সাধারণ মানুষের পক্ষে এমন করা অসম্ভব, কোনো পশুর চিহ্নও নেই যে বলবো এটা কোনো হিংস্র পশুর কাজ। আই এম কনফিউজড। গুরবাজ সূক্ষ্ম দৃষ্টিতে সিরাজের ডেড বডিটা অবলোকন করতে লাগলো। এমন সময় কালু মিয়া ইতস্তত হয়ে বলল, স্যার আমি একটা কথা বলি। গুরবাজ ডেড বডির দিকে নজর রেখেই বলল, হ্যাঁ বলো। স্যার এটা মনে হয় ক্লোরিন ভাইরাসের কাজ। গুরবাজ কপাল কুঁচকে কালু মিয়ার দিকে তাকিয়ে বলল, ইউ মিন করোনা ভাইরাস, রাইট? কালু মিয়া নিজেকে শুধরে নিয়ে বলল, হ্যাঁ 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 স্যার ওইটাই। কালু মিয়া লোকটা ভোলা ভালা রকমের, মনে কোনো প্যাচগোছ নেই, যা মনে আসে সেটাই সরল মনে বলে ফেলে, কখনো বিপরীত পক্ষের প্রতিক্রিয়া সম্পর্কে ভাবে না। গুরবাজ লোকটাকে বেশ ভালো মতোই চিনে ফেলেছে নিজের 5 বছরের চাকরির জীবনে, তাই কোনো প্রকার ধমক না দিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, করোনা ভাইরাসের কারণে কখনো শরীরের এমন গভীর ক্ষত দেখেছো? কালু মিয়া নিজের ধবল দাঁতগুলো বের করে বোকার মতো হাসলো। পাশ থেকে একজন অফিসার বলে উঠল, রাসেল ভাইপারের কথা বললে তবুও মানা যেত, বলা যেত যে রাসেল ভাইপার বাঙালির করা নিত্যদিনের অপমান সহ্য করতে না পেরে একজন বাঙালিকে কামড়ে কামড়ে ক্ষতবিক্ষত করে মেরে ফেলেছে প্রতিশোধ নেওয়ার জন্য। তখন খবরের হেডলাইন হতো, বাঙালিরা বাঁচতে যদি চাও তো রাসেল ভাইপারকে অপমান করা ছেড়ে দাও, নয়তো জীবন সঁপে দিতে হবে অকালে, বুঝলে প্রিয়? নোমাকের কথা শুনে গুরবাজ ব্যতীত সকলেই সামান্য হাসলো। ওদের কাণ্ডজ্ঞানহীনতা দেখে গুরবাজ খেকিয়ে উঠে বলল, স্টপ লাফিং, এখানে সার্কাস চলছে না, মার্ডারে তদন্ত করতে এসেছি। বাবা মায়ের কাছ থেকে তাদের প্রিয় সন্তান চিরকালের জন্য হারিয়ে গেল, আর তোমরা কমেডি করছো? ননসেন্স। সকলে মাথা নিচু করে বলল, সরি স্যার। তোমাদের সরি দিয়ে কোনো লাভ হবে না আমার। পুরো ফার্ম হাউস পুঙ্খানুপুঙ্খভাবে সার্চ করো, নিশ্চয়ই কোনো ক্লু পাবো। সকলে যে যার কাজে লেগে পড়ল। ফরেনসিক অফিসার লিমন রানা উত্তেজিত হয়ে বলতে লাগলো, স্যার এদিকে আসুন কুইক। গুরবাজ সেখানে যেতেই লিমন চোখ মুখ কুঁচকে বলল, এটা কোনোভাবেই সাধারণ মানুষের কাজ হতে পারে না, একজন মানুষ এতটা জঘন্য কাজ করতেই পারে না। গুরবাজ ভুরু কুঁচকে বলল, কি হয়েছে? লিমন সিরাজের বাঁ চোখের পাতাটা খুলে বলল, স্যার দেখুন, চোখের কোটরে সুচ দিয়ে কি যেন একটা লিখেছে, কি জঘন্য দৃশ্য, আসলেই জঘন্য। গুরবাজও বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না, তবুও তদন্তের জন্য ওকে আবারও তাকাতে হলো। ও দেখতে পেল সিরাজের চোখের কোটরে লেখা। আশ্চর্য, চিহ্নটার মানে কি হতে পারে সেটা গুরবাজ বুঝতে পারল না। চিন্তিত মুখভঙ্গিতে গুরবাজ স্থানীয় থানার অফিসারকে বলল, ভিকটিমের পরিবারের লোকজনের কাছে আমাকে নিয়ে চলুন। স্থানীয় পুলিশ অফিসার গুরবাজকে জাহিদ খানের রুমের দিকে নিয়ে গেলেন। সেখানে বিরাটরাও রয়েছে। সিরাজের মা শামিনা বেগমের কিছুক্ষণ আগে জ্ঞান ফিরেছে। জ্ঞান ফেরার পর থেকেই আহাজারি করতে করতে উনি কাঁদতে শুরু করে দিয়েছেন। কান্না করতে করতে এমন অবস্থা হয়েছে যে চোখের পানি আর বেরোচ্ছে না, সব শুকিয়ে গেছে।
গুরবাজকে দেখে জাহিদ খান আর বিরাটরা ওর দিকে এগিয়ে গেল। জাহিদ খান গুরবাজের হাত ধরে বলতে লাগলো, আমার ছেলের খুনিকে যে করে হোক তুমি বার করো বাবা, আমি নিজ হাতে তাকে শাস্তি দেব। গুরবাজ ওনার থেকে হাত সরিয়ে নিয়ে নিজের স্বভাব সুলভ গাম্ভীর্যতা বজায় রেখে বলল, সেটা করার জন্য আপনাদের থেকে কিছু সাহায্য প্রয়োজন। পাশ থেকে রাহুল বলে উঠল, বলুন স্যার, কি সাহায্য? গুরবাজ এক পলক রাহুলের দিকে তাকিয়ে পুনরায় জাহিদ খানের দিকে তাকিয়ে বলল, আপনার ছেলে কাল এখানে একলাই ছিল? হ্যাঁ, মাঝে মাঝে ও এখানে এসে একাকী সময় কাটায়। একাকী মানে কোনো মেয়েঘটিত কাণ্ডের সাথে জড়িত? বিরাট তেতে উঠে বলল, মুখ সামলে কথা বলুন অফিসার, না জেনে ওর ব্যাপারে কোনো উল্টোপাল্টা কথা বলবেন না। গুরবাজ কঠিন দৃষ্টিতে বিরাটের দিকে তাকিয়ে হাত উঁচিয়ে বলল, গলা নামিয়ে, তদন্তের জন্য আমাদের সব খুঁটিনাটি তথ্য জানতে হবে, এসব আমাদের কাজের অংশ, আপনি চুপ থাকুন। বিরাট প্রচন্ড রেগে গেলেও চুপ থাকলো। জাহিদ খান জোর গলায় বললেন, না, আমার ছেলের এমন কোনো রেকর্ড নেই। আমার ছেলে সবসময় পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতো আর বন্ধু বান্ধবদের সাথেই সময় কাটাতো। আচ্ছা, বুঝলাম। তো আপনার ছেলের কি কোনো শত্রু আছে, বা ভার্সিটিতে কোনো মারপিটের রেকর্ড, যার বদলা নেওয়ার জন্য কেউ এমন করতে পারে? উঠতি বয়সের ছেলেরা একটু আধটু মারপিট তো করবেই, এসব নর্মাল, কিন্তু মার্ডার হতে হবে এমন কাজ আমার ছেলে করেনি। গুরবাজ অত্যন্ত গম্ভীর গলায় বলল, আপনাদের বাবা মায়ের এই এক সমস্যা, সবকিছুতে বাচ্চাদেরকে লাই দিয়ে তাদেরকে অন্ধকারের দিকে ঠেলে দেন। ছেলেরাও ভাবে মারপিট, জগিং এসব নর্মাল, কোনো অপরাধ নেই, অথচ এর জন্য যে কত দুর্ঘটনার উদ্ভব হচ্ছে সেটা তো আপনারা একটুও ভাবেনই না। ঋষভ খেকিয়ে উঠে বলল, ও হ্যালো 2 টাকার অফিসার, এত বড় বড় কথা না ছেড়ে আমাদের বন্ধুর খুনিকে বের করে আমাদের হাতে তুলে দিন, বাকিটা আমরা সামলে নেব। গুরবাজ বাঁকা হাসলো, তৎপর নিরেট গলায় বলল, এই 2 টাকার অফিসারের একটা লাঠির বাড়ি পাছায় পড়লে না সব হিরোগিরি বেরিয়ে যাবে। ঋষভ রেগে কিছু বলতে যাবে তার আগেই বিরাট ওকে ইশারায় শান্ত হতে বলল। গুরবাজ জাহিদ খানের সাথে আরো কিছুক্ষণ প্রয়োজনীয় কথা সেরে বিরাটদের দিকে তাকালো। জাহিদ খান প্রশ্নের হাত থেকে ছাড়া পেয়ে নিজের মুমূর্ষু স্ত্রীকে সামলাতে চলে গেলেন। গুরবাজ বিরাটদের দিকে তাকিয়ে বলল, তোমাদের সম্পর্ক কেমন ছিল? রোহিত ভেজা কণ্ঠে বলল, আমরা সবসময় একসাথেই থাকতাম স্যার, আমাদের সবাই পঞ্চপাণ্ডব বলে ডাকতো। তাহলে ভাবুন কতটা মিল ছিল আমাদের। আমার এখনো বিশ্বাস হচ্ছে না সিরাজ আর নেই। গুরবাজ আবারও জিজ্ঞাসা করলো, তোমাদের মাঝে রিসেন্টলি কোনো ঝগড়া ঝামেলা হয়েছিল, কিংবা মারামারি? রাহুল তৎক্ষণাৎ বলে উঠল, অবশ্যই না স্যার, আমাদের মাঝে কখনো ঝগড়া হতো না, সামান্য কথা কাটাকাটি হলেও পর মুহূর্তে সব ঠিক হয়ে যেত। গুরবাজ পুনরায় কিছু জিজ্ঞাসা করতে ধরলেই বিরাট চোখ সরু করে বলল, 1 মিনিট, আপনি কি কোনোভাবে সিরাজের খুনি হিসেবে আমাদের সন্দেহ করছেন? সন্দেহ না করা তো কিছু দেখছি না, তোমরা সবাই আমার সাসপেক্ট লিস্টে আছো। এমনকি ওই যে ভদ্র মহিলাটিকে দেখতে পাচ্ছ, যিনি ছেলের শোকে মৃতপ্রায়, উনিও আমার সাসপেক্ট লিস্টেই আছেন। খুনি যে কেউ হতে পারে। গুরবাজ এক এক করে ওদের 4 জনের দিকে আঙুল তাক করে বলল, তুমি 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 সর্বশেষে নিজের উপর আঙুল তাক করে বলল, ইভেন আমিও খুনি হতে পারি, বলা তো যায় না। কথাটা বলে গুরবাজ রহস্যময় হাসি হাসলো, তারপর উল্টো করে যেতে ধরলেও পুনরায় ফিরে এসে সবাইকে উদ্দেশ্য করে বলল, খুনি ধরা না পড়া পর্যন্ত কেউ শহরের বাইরে পা রাখবে না, নয়তো থানায় নিয়ে গিয়ে 3rd ডিগ্রির সাথে ডিম থেরাপি ফ্রি। বলে গুরবাজ রুম থেকে বেরিয়ে গেল। বিরাটরা ওর যাওয়ার দিকে ক্ষুব্ধ চাহনিতে তাকিয়ে থাকলো। কালু মিয়া আর নোমান ড্রয়িং রুমটা ভালোভাবে সার্চ করতেছে, কিন্তু কিছুই খুঁজে পাচ্ছে না। নোমান বিরক্ত হয়ে মেঝেতে বসে পড়ল। সামনে অতিরিক্ত মনোযোগের সহিত কাজ করতে থাকা কালু মিয়ার দিকে তাকিয়ে নোমান ভুরু কুঁচকে বলল, আচ্ছা কালু মিয়া, তুমি এত ফর্সা হওয়া সত্ত্বেও তোমার নাম কালু মিয়া কেন? কালু মিয়া ম্যাগনিফাইং গ্লাসটা চোখ থেকে সরিয়ে নোমানের দিকে তাকিয়ে ক্যাবলা মার্কা হাসি দিয়ে বলল, আসলে হয়েছে কি, আমার বাবা কালা, দাদা কালা, পরদাদা কালা, পর দাদা কালা, তো আমি জন্মানোর সময় সবাই ভেবেছিল আমিও কালো হব, তাই সবাই মিলে আমার নাম কালু মিয়াই ঠিক করে রেখেছিল। কিন্তু ওপরওয়ালার কি ইচ্ছে, আমি একদম ধবল রোগীর মতন ফর্সা হলাম, তাই বংশের পরম্পরা আর বংশের মান সম্মান রক্ষার জন্য আমার নাম কালু মিয়াই রেখেছে, যেন নাম শুনে হলেও মনে হয় আমি আমার বাপ দাদার মুখে চুনকালি মাখাইনি। গুরবাজ ওদের পাশ দিয়ে যেতে যেতে গম্ভীর গলায় বলল, বেআইনি আলাপ শেষ হয়ে থাকলে কাজ শুরু করতে পারো। কালু মিয়া আর নোমান থতমত খেয়ে চটজলদি কাজ করতে শুরু করলো। সিরাজ খুন হওয়ার 4 দিন কেটে গেল। বিরাট নিজের রুমে ক্রমাগত পুশ আপ দিচ্ছে আর সিরাজের সাথে কাটানো মধুর মুহূর্তগুলো নিজের স্মৃতি থেকে বার করে চোখের সামনে ভাসিয়ে রাখছে। এখনো ও কোনোভাবেই সিরাজের এমন মর্মান্তিক মৃত্যুর কথা মানতে পারছে না। মনে মনে ও প্রতিজ্ঞা করে ফেলেছে, ওই অফিসারের আগে ও নিজেই সিরাজের খুনিকে বের করে ফেলবে। আরো কিছুক্ষণ পুশ আপ দেওয়ার পর বিরাট টাওয়াল নিয়ে নিজের শরীরের ঘামগুলো মুছতে লাগলো। বন্ধুর হঠাৎ বিয়োগের কারণে ও গত 4 দিন অনুপমার সাথে না দেখা করেছে আর না কথা বলেছে। মেয়েটা কত অপেক্ষার পর ওকে ভালোবাসতে রাজি হয়েছে, আর ও কিনা ন্যূনতম সময়ও দিতে পারছে না।
এই সবই ভাবতে ভাবতে বিরাট অনুপমার কাছে ফোন দিল। সাথে সাথেই ফোন রিসিভ হলো। বিরাট নরম গলায় বলল, অনু। বিরাটের থেকে এই ডাকটা শুনলেই অনুপমার মনটা শীতল হয়ে যায়। এবারও তার ব্যতিক্রম হলো না। নিজের মুগ্ধতা কাটিয়ে অনুপমা বলল, সেদিন সেই যে হন্তদন্ত হয়ে সেখান থেকে চলে গিয়েছিলেন, আর তো দেখাই পেলাম না। ভার্সিটিতেও মিসিং ছিলেন। অনু, 4 দিন থেকে তোমার সাথে যোগাযোগ করিনি বলে রাগ করো না। আমার বন্ধুর এমন আকস্মিক মৃত্যু আমি একদম মেনে নিতে পারছি না। তাই কোনো কিছুই ভালো লাগছে না। আমি রাগ করিনি। আপনার মনের অবস্থা আমি বুঝতে পারছি। তা আপনার বন্ধুর খুনি ধরা পড়েছে? না অনু, পুলিশেরা কিছুই করতে পারছে না। ওদের উপরে আমার বিশ্বাসও নেই। আমি বাবাকে বলে আরো বড় আর বিচক্ষণ অফিসারকে হায়ার করব। আচ্ছা, আপনি সাবধানে থাকবেন। আমাকে নিয়ে ভাববেন না। আপনার বন্ধুর বিষয়টা আগে শেষ করুন, তারপর আমাদের বিষয়টা নিয়ে ভাববেন। বিরাট তৃপ্তির হাসি হাসলো। তারপর মায়া ভরা কণ্ঠে বলল, তোমাকে ভালোবাসি অনু। অনুপমা লাজুক হেসে বলল, আমিও। এত অনুসন্ধান করার পরও কোনো ক্লু পর্যন্ত পেলাম না স্যার। মার্ডারের 4 দিন হয়ে গেলেও আমরা এখনো তদন্তের কাছে এক পাও এগোতে পারিনি। গুরবাজ কঠিন মুখে নিজের ডেস্কে বসে হাতে কলম ঘোরাচ্ছে। নোমানের বলা কথাটি শুনে গুরবাজের মুখটা পূর্বের চেয়েও বেশি কাঠিন্যতায় ছেয়ে গেল। নোমানের কথার জের করে কালু মিয়া বলে উঠল, স্যার, এই খুনি তো দেখছি কোনো ক্লুই রেখে যায়নি আমাদের জন্য। গুরবাজ সবেমাত্র মুখ খুলে বলল, কোনো না কোনো ক্লু অবশ্যই রেখে গেছে, কিন্তু আমাদের চোখে সেটা পড়ছে না। টাইম স্পটে গিয়ে আবারও শুরু থেকে দ্বিগুণ পর্যবেক্ষণে অনুসন্ধান করতে হবে। টিম রেডি করো, কাল সকালেই যেতে হবে। এত রাতে গিয়ে কোনো কাজ হবে না। এমন সময় একজন হাবিলদার ভেতরে প্রবেশ করে গুরবাজকে স্যালুট দিয়ে বলল, স্যার, আপনার বাবা এসেছেন, ভেতরে পাঠিয়ে দাও। আর কালু মিয়া, নোমান, তোমরা গিয়ে নিজেদের কাজ করো। জি স্যার। ওরা চলে গেল। গালিব মেহতাব অভিমানী মুখে হাতে একটা টিফিন বক্স নিয়ে ভেতরে প্রবেশ করে গুরবাজের সম্মুখে বসলেন। গুরবাজ নিজের গম্ভীর মুখটা এক নিমেষেই হাসি হাসি বানিয়ে কণ্ঠে দরদ মিশিয়ে বলল, কি অভিমান? তুমি তো দেখছি মেয়েদেরকেও হার মানাবে বাবা। গালিব মেহতাব কাট কাট গলায় বললেন, আলগা পিরিত দেখাতে আসবে না গুরবাজ। তুমি আমাকে প্রায়োরিটি না দিলেও আমি তোমাকে একলা ফেলে দিতে পারি না। মাংস ভুনা দিয়ে খিচুড়ি বানিয়েছি, নাও খেয়ে নাও। গুরবাজ নিজের আসন থেকে উঠে বাবার গলা জড়িয়ে ধরে বলল, তুমি খাইয়ে না দিলে আমি খাই নাকি? গালিব মেহতাব ভুরু কুচকে গুরবাজের দিকে তাকিয়ে বললেন, নিজের মায়ের মতো ভালোই ঢং করতে পারো। ছাড়ো আমার গলা, ছাড়ো। না, ছাড়বো না। আগে বলো, তুমি আমার উপর আর রাগ করে নেই? গালিব মেহতাবের মন গলল। উনি মুখে হাসি ফুটিয়ে বললেন, আচ্ছা আচ্ছা, মাফ করেছি। গুরবাজ বাবার সম্মুখে বসে মুখ হা করে বলল, খাইয়ে দাও। গালিব মেহতাব মুচকি হেসে ছেলেকে খাইয়ে দিতে লাগলেন। আর গুরবাজও বেশ আয়েশ করে খেতে লাগলো। এইসব দৃশ্য বাইরে থেকে দেখে কালু মিয়া সামান্য হেসে বলল, স্যার এমনিতে গম্ভীর আর রাগী হলেও বাবার প্রসঙ্গ আসলেই একদম বাচ্চাদের মতন হয়ে যান। অবশ্য হবেই বা না কেন, সেই জন্মের পরপরই তো স্যারের মা পৃথিবী ছেড়ে চলে গেলেন বাবা ছেলেকে একা করে। তখন থেকে স্যারের বাবাই স্যারকে মা আর বাবার ভালোবাসা দিয়েছেন। নোমান অদূরে বাবা ছেলের দৃশ্যের দিকে চোখ নিবন্ধ রেখে বলল, স্যারের মনের কষ্ট অনেক জটিল, যেটা উনি কাউকে দেখান না। ছোট থেকে মাহারা সন্তানদের কষ্টের ভার বোঝার ক্ষমতা আমার নেই। হয়েছে ভাই, চল কাজ করি, নয়তো এই অসহায় ছেলেটাই আমাদের উল্টো ঝুলিয়ে পাছায় সপাত সপাত করে লাঠির বাড়ি মারবে। সিরাজের মৃত্যুর পর থেকেই 4 বন্ধুর জীবন থেকে হাসি খুশি হারিয়ে গেছে। রাহুল নিজের ফ্ল্যাটের ব্যালকনিতে দাঁড়িয়ে আনমনে সে কথাই ভেবে চলেছে। হুট করে তাদের জীবনে অন্ধকার নেমে এসেছে। রাহুল আকাশে টিমটিম করা তারাগুলোর দিকে নির্বিশেষ তাকিয়ে আছে। এই ফ্ল্যাট রাহুলের নিজের। ওর বাবা মা নিজেদের ডুপ্লেক্স বাড়িতে থাকেন। রাহুলের বাবা মায়ের সাথে থাকতে ভালো লাগে না, তাই ও আলাদা ফ্ল্যাট নিয়ে একাকী থাকে। 10 তলা বিল্ডিং এর 9 তলায় ওর ফ্ল্যাট, 10 তলায় কেউ থাকে না। রাত্রে তারা গোনায় বাধা পড়ল কলিং বেলের শব্দ শুনে। খাবারের অর্ডার এসেছে ভেবে রাহুল দ্রুত দরজার দিকে এগিয়ে গেল। দরজা খোলার আগেই বিরাটের কণ্ঠস্বর ভেসে আসলো, রাহুল ছাদে আয়। সিরাজের খুনি কে হতে পারে সেটা মনে হয় আমি বুঝে ফেলেছি। তুই দ্রুত আয়, আমি ছাদে যাচ্ছি। রাহুল তৎক্ষণাৎ দরজা খুলল, কিন্তু বিরাট নেই। রাহুল গলা উঁচিয়ে বলল, একসাথে যেতে পারতাম, তুই আগে আগে চলে গেলি কেন বলদ? রাহুল দ্রুত পায়ে 10 তলায় উঠল। 10 তলা থেকে ছাদে উঠতে যাবে এমন সময় 10 তলার অন্ধকার করিডোরে কারোর উপস্থিতি টের পেল রাহুল। তৎক্ষণাৎ সিঁড়ি থেকে নেমে ও 10 তলার করিডোরে ভালোভাবে দেখলো, কিন্তু কিছু নেই। চোখের ভুল ভেবে রাহুল ছাদের দিকে হাঁটা শুরু করলো, কারণ 10 তলায় গত 1 বছর ধরে কেউ থাকে না। ছাদে পৌঁছে রাহুল বিরাটকে খুঁজতে লাগলো। ওখানে বিরাটকে পেল না, কিন্তু উল্টো মুখে কোনো মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখলো, যার শরীর কালো আবরণ দিয়ে ঢাকা ছিল। রাহুল কপাল কুঁচকে বলল, এই মেয়ে, এত রাতে ছাদে কি করছো? কোনো সারা শব্দ নেই। রাহুল পুনরায় বলল, মুখ লুকিয়ে রেখেছো কেন? মুখ দেখাও। আর এখানে কোনো ছেলেকে দেখেছো? কয়েক মিনিট পিনপিতন নীরবতা ছেয়ে গেল। নারী অবয়বটি পিছু ঘুরে রাহুলের মুখোমুখি হলো। মেয়েটাকে দেখতেই রাহুলের অন্তরাত্মা পর্যন্ত কেঁপে উঠল। কম্পিত কণ্ঠে রাহুল বলল, কে তুমি? কে তুমি?
গালিব মেহতাব নিজের ছেলেকে জোর জবরদস্তি করে বাড়িতে নিয়ে আসলেন। ওনার একটাই কথা, আজকে রাতটা ওকে ওনার সাথেই থাকতে হবে এবং পরদিন ভোরবেলা একসাথে জগিং করতে হবে। তারপর ওর যেখানে ইচ্ছা সেখানে চলে যেতে পারে। গুরবাজ বাবার কাছে হার মেনে ওনার কথায় রাজি হয়েছে। শর্ত অনুযায়ী গুরবাজ ফজরের নামাজের পর বাবার সাথে জগিং স্যুট পরে জগিং এ বেরিয়েছে। পার্কের সামনে আসতেই গুরবাজ আনমনি সেদিকে তাকালো, কোনো একজনের দর্শন পাওয়ার জন্য। কি ভাগ্য, সেদিনের অপরিচিতা মেয়েটা আজও পার্কের একটা বেঞ্চে বসে সকালের শীতল পরিবেশ উপভোগ করছে। গুরবাজ দৌড়ানো থামিয়ে বলল, বাবা চলো ওই পার্কটাতে গিয়ে কয়েকবার চক্কর দিই, অযথা রাস্তায় না দৌড়ে। গালিব মেহতাব অবাক চোখে ছেলের দিকে তাকালেন, কারণ গুরবাজ পার্কে দৌড়ানো মোটেই পছন্দ করে না। তবুও বিনা বাক্যে ছেলের কথা মেনে নিয়ে পার্কের দিকে চলে গেলেন। গুরবাজ জগিং করার পাশাপাশি বারবার ওই অপরিচিতার পানে তাকাচ্ছিল, যা গালিব মেহতাবের নজর এড়ালো না। উনি ছেলের চাহনি বুঝতে পেরে মুচকি হাসলেন। অতঃপর সেই অচেনা মেয়েটির দিকে এগিয়ে গেলেন। গুরবাজ হতভম্ব হয়ে বাবার পেছন পেছন চলে গেল। গালিব মেহতাব মেয়েটার সম্মুখে গিয়ে নরম স্বরে বললেন, আসসালামু আলাইকুম মা, তোমার পানির বোতল থেকে আমাকে একটু পানি খেতে দেবে? মেয়েটি আকাশের দিকে তাকিয়ে চোখ সরিয়ে কয়েক সেকেন্ড অদ্ভুত দৃষ্টিতে গালিব মেহতাবের দিকে তাকিয়ে রইল। তারপর মিষ্টি হেসে বলল, ওয়ালাইকুম সালাম আঙ্কেল, জি অবশ্যই খেতে পারেন। বলে মেয়েটি নিজের পাশে রাখা পানির বোতলটা গালিব মেহতাবের দিকে বাড়িয়ে দিল। গালিব মেহতাব ধন্যবাদ বলে পানির বোতলটা নিয়ে অন্য একটা বেঞ্চে বসে পড়লেন। গুরবাজ সেই মধুর সুরটা আজ এত কাছ থেকে শুনলো। ও হুশ জ্ঞান হারিয়ে সেই মেয়েটার পানে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো। তা দেখে গালিব মেহতাব গলা খাকারি দিয়ে বলল, গুরবাজ ওখানে কি করছো? আমার পাশে এসে বসো। গুরবাজ থতমত খেয়ে চোখ সরিয়ে নিয়ে বাবার পাশে গিয়ে বসলো। মেয়েটা পুনরায় নিজের ধ্যানে হারিয়ে গেল। গালিব মেহতাব গুরবাজের কানের কাছে মুখ নিয়ে গিয়ে বললেন, তোমার পছন্দের তারিফ না করে পারছি না। তোমার আম্মুও ঠিক এমনই ছিল। যাক, আমাদের বাপ ছেলের পছন্দ তাহলে একই কোয়ালিটির। গুরবাজ হতভম্ব দৃষ্টিতে বাবার দিকে তাকিয়ে বলল, বাবা তুমি কি? আহা, ভুচুং ভাজুং শোনাতে এসো না। আমি তোমার বাবা, তোমার বহু আগে আমি দুনিয়াতে এসেছি, বুঝলে? আমি তোমার চোখ দেখেই তোমার মনের কথা পড়ে ফেলতে পারি। গুরবাজ আর কিছু বলল না, তবে আর নয়নে সেই অদ্ভুত সুরের অধিকারিণী অপরিচিতার পানে তাকাতে লাগলো। গালিব মেহতাব পানি খাওয়া শেষে মেয়েটির দিকে এগিয়ে গিয়ে বললেন, নাও মা তোমার পানির বোতল, মাফ করে দাও, লোভে পড়ে সব পানি খেয়ে ফেলেছি। মেয়েটি সামান্য হেসে বলল, সমস্যা নেই, আমার কাছে আরো আছে। গালিব মেহতাব যেতে ধরে আবারও ঘুরে এসে বললেন, আচ্ছা মা, এত সকালে তুমি পার্কে কি করছো? মেয়েটি সুদূরে তাকিয়ে অদ্ভুত গলায় বলল, এই জায়গাটায় আসলে মনে হয় যেন আমি আমার আপনজনের সাথেই আছি, তাই প্রতিদিন এখানে আসি। গালিব মেহতাব অবাক হয়ে বললেন, আপনজনকে বাড়িতে রেখে এখানে আসো কেন? আমার বাড়িতে কেউ নেই, কোথাও কেউ নেই। গালিব মেহতাব ইতস্তত করে বললেন, তোমার বাবা মা কোথায়? জানি না, জন্মের পর থেকে তাদের দেখিনি। গালিব মেহতাব করুণ কণ্ঠে আবার বললেন, তার মানে তুমি একা? একা কেন হতে যাব? এই দুনিয়ায় সবাই আমার আপনজন, আর অভিভাবক আর পথপ্রদর্শক হিসেবে ওপরালা তো আছেনই। গালিব মেহতাবের সাথে সাথে গুরবাজের মনটাও ভার হয়ে গেল। সেই অপরিচিতার প্রতি যেন আরো দুর্বল হয়ে পড়ল গুরবাজ। গালিব মেহতাব আরো কিছু জিজ্ঞাসা করতে যাবেন, তার আগেই গুরবাজের ফোন বেজে উঠল। গুরবাজ ফোন রিসিভ করতেই নোমান ব্যস্ত কণ্ঠে বলে উঠল, স্যার আরো একটা খুন হয়েছে নিউ মার্কেট এলাকার 10 তলার বিল্ডিং এর সামনে। গুরবাজের মুখটায় অমানিসা ছেয়ে গেল। গম্ভীর গলায় বলল, আমি পাশেই আছি, 5 মিনিটের মধ্যে আসছি। সেই অপরিচিতা এই প্রথমবার গুরবাজের দিকে চোখ তুলে তাকালো। গুরবাজ বাবার থেকে বিদায় নিয়ে জগিং স্যুট পরেই নিউ মার্কেট এলাকার 10 তলার বিল্ডিং এর দিকে এগিয়ে গেল। তবে যাওয়ার আগে আরো একবার সেই অপরিচিতার পানে তাকালো, যে ওর দিকেই অদ্ভুত চোখে তাকিয়েছিল। স্যার, এটা সেই প্রথম মার্ডারের থেকে ভিন্ন স্টাইলে মারা হয়েছে। যদিও কিছু কিছু কমন জিনিস রয়েছে। সিরাজকে যেমন অনেক টর্চার করে মারা হয়েছিল, এই রাহুলকেও টর্চার করেই মারা হয়েছে। আর একটা বিষয় দেখুন স্যার, সিরাজের বাঁ চোখে চিহ্নটা ছিল, কিন্তু রাহুলের 2 চোখের কোটরেই ছুঁচ দিয়ে চিহ্নটা দেওয়া হয়েছে। গুরবাজ তীক্ষ্ণ দৃষ্টিতে রাহুলের ডেড বডিটা অবলোকন করতে লাগলো। কিছুক্ষণ পর গুরবাজ নোমানকে উদ্দেশ্য করে বলল, এই ছেলেটা সেই সিরাজের 4 বন্ধুর একজন না? জি স্যার। গুরবাজ পেছনে দাঁড়িয়ে থাকা রাহুলের বাবা মায়ের কাছে গিয়ে ওনাদেরকে ভালোভাবে পর্যবেক্ষণ করে বললেন, ছেলের সাথে আপনাদের শেষ কথা কখন হয়েছিল? রাহুলের বাবা ক্রন্দনরত অবস্থায় বললেন, এমনিতে প্রতিদিন রাতে ঘুমানোর আগে আমাদের সাথে কথা বলতো, কিন্তু সিরাজের মৃত্যুর পর থেকে আর কারোর সাথেই কথা বলে না ও। জানে না এই নিষ্পাপ ছেলেগুলোর দিকে কার কোন নজর পড়েছে। বলেই রাহুলের বাবা কান্নায় ভেঙে পড়লেন। গুরবাজ কণ্ঠটা সামান্য স্বাভাবিক করে বলল, নিজেকে সামলান, আমরা যে করে হোক আপনার ছেলে আর ছেলের বন্ধুর খুনিকে বের করব খুঁজে। বিরাট তেতে উঠে বলল, আপনি আর কখন খুঁজবেন? আমার সব বন্ধু খুন হওয়ার পর খুঁজবেন? নিজের কাজ যদি ঠিকঠাক করতেন তাহলে আজ রাহুল বেঁচে থাকতো। আপনার চাকরি আমি খেয়ে ছাড়বো অফিসার, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। গুরবাজ শান্ত চোখে বিরাটের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, যা ইচ্ছা করতে পারেন, আমরা আমাদের কাজ করে যাচ্ছি। রোহিত পাশ থেকে বলে উঠল,
হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি। কেমন কাজ করছেন আপনারা? গুরবাজ গলা চুলকে কঠিন গলায় বলল। পারলে নিজেরা একটু সতর্ক হয়ে চলুন। বাকি রইল খুনির কথা, তাকে তো আমি ধরেই ছাড়বো। বাইরের খোলা হাওয়া বাতাস ফ্রি ফ্রি সুস্থে দেব না। বলেই গুরবাজ ডেড বডির দিকে এগিয়ে গেল। আগে রাহুলকে নানাভাবে টর্চার করা হয়েছে, তারপর 10 তলা বিল্ডিং থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছে, যার দরুন ওর মাথার ঘিলু বের হয়ে রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। কি বিভৎস দৃশ্য, যে কারোর গা শিউরে ওঠার মতন অবস্থা। গুরবাজ কপালে হাত ঠেকিয়ে বিড়বিড় করে বলতে লাগলো, এটা নিঃসন্দেহে একই মানুষের কাজ, নিশ্চয়ই কোনো কিছুর জন্য বদলা নিচ্ছে। কিন্তু কে সে, আর বদলা নেওয়ার কারণটাই বা কি, আর চোখের কোটরে চিহ্নটা দেওয়ার মানেটাই বা কি? উনি কি কোনোভাবে আমাকে কোনো ক্লু দিতে চাচ্ছে? গুরবাজ ওর টিম নিয়ে প্রথমে সিরাজের ফার্ম হাউসে চলে গেল। ফার্ম হাউস থেকে শুরু করে আশেপাশের জমিগুলো নিজে থেকেই তন্ন তন্ন করে খুঁজলো কোনো ক্লু পাওয়ার আশায়। অবশেষে সিরাজের রুমে গিয়ে সবকিছু খুঁজতে লাগলো। হঠাৎ সিরাজের কফি মেকারের নিচে কিছু একটা দেখতে পেল। গ্লাভস পরেই গুরবাজ সে জিনিসটা কফি মগের নিচ থেকে বের করে আনলো। জিনিসটা ছিল ইংরাজি বর্ণমালার বড় হাতের অক্ষর জে। গুরবাজ সেটা উল্টে পাল্টে দেখে ভালো মতন পর্যবেক্ষণ করে রাখলো। নোমান পাশে এসে বলল, এই জে এর মানে কি হতে পারে? গুরবাজ কপাল কুঁচকে বলল, বুঝতে পারছি না, কিন্তু খুনি আমাদের জন্য ক্লু রেখে গেছে। আফসোস আমরা সেটা বের করতে পারছি না। যা হোক, চলো এবার রাহুলের ফ্ল্যাটে যাওয়া যাক। গুরবাজ সকলকে নিয়ে সিরাজের ফার্ম হাউস থেকে বেরিয়ে গেল। গাড়ি গেট পেরিয়ে যাওয়ার সাথে অদূরের প্রান্তরে একটি ছায়া মূর্তি নজরে আসলো, যে ক্রুদ্ধ চাহনিতে গুরবাজের গাড়ির দিকে তাকিয়ে আছে। রাহুলের বডিকে পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। গুরবাজ, নোমান আর কালুমিয়াকে নিয়ে 9 তলায় চলে গেল রাহুলের ফ্ল্যাট অনুসন্ধান করার জন্য। অন্যদিকে বাকিরা ছাদ আর রাহুলের বডি যেখানে খুঁজে পাওয়া গিয়েছিল তার চারপাশে ভালোভাবে সার্চ করছে। গুরবাজ সূক্ষ্ম দৃষ্টিতে রাহুলের রুমটা সার্চ করতে লাগলো। খুনি নিশ্চয়ই এখানেও কিছু ক্লু রেখে গেছে। সিরাজের বডি পাওয়া গিয়েছিল বাইরের ব্যালকনিতে, আর ইংরাজি বর্ণমালার বড় হাতের অক্ষরটা ছিল ওর রুমের কফি মেকারের নিচে। তো রাহুলের বডি ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছিল, সেই হিসাবে ক্লু রাহুলের ফ্ল্যাটেই থাকার কথা। গুরবাজের সন্দেহ সঠিক হয়েছে। রাহুলের রুমের ব্যালকনির রেলিং এ আরো একটা অক্ষর রেখে গেছে খুনি। গুরবাজ সেটা হাতে তুলে নিয়ে দেখলো ও লেখা। গুরবাজ ভুরু কুঁচকে বিড়বিড় করে বলল, প্রথমে জে আর এখন ও, এই দুই অক্ষরের কানেকশনটা কি হতে পারে? আর এই দুইজনকে মারার কারণটাই বা কি হতে পারে? গুরবাজের অফিসে পিন পিতর নীরবতা ছেয়ে আছে। সব অফিসার ওর সামনে দাঁড়িয়ে আছে। গুরবাজ চোখ বন্ধ করে কোনো গভীর চিন্তায় মগ্ন হয়ে আছে। নোমান কালুমিয়ার কানে ফিসফিস করে বলল, এই বালের কেসের জন্য হাঁকতে যাওয়ার সময় পর্যন্ত পাচ্ছি না। তো কালু মিয়াও কণ্ঠ খাদে নামিয়ে বলল, পেটে কিছু থাকলে তো হাঁকতে যাব। গত 4 দিন ধরে এক বেলাও পেট ভরে ভাত খেতে পারিনি। এই কেস শেষ হতে হতে দেখা যাবে আমি আমার নামের মতোই কালু মিয়া হয়ে গেছি। গুরবাজের কণ্ঠে ওরা চুপ করে গেল। গুরবাজ বলতে লাগলো, 4 দিনের ব্যবধানে 2টো খুন হয়ে গেছে। না জানি সামনে কার মরণ ঘনিয়ে আসছে। আরো কোনো মার্ডার হোক, তার আগেই আমাদের খুনিকে বার করতে হবে। একটা সেকেন্ড আমাদের জন্য খুবই জরুরি। খুনি নেক্সট হামলা কবে করবে আমরা সেটা জানি না, তাই সব সময় সজাগ থাকতে হবে। এই ছেলে দুটোর সব তথ্য আমার চাই। সবাই কাজে লেগে পড়ো। জি স্যার, গুরবাজ পুনরায় বলে উঠল। আর হ্যাঁ, প্রতিনিয়ত ওপরমহল থেকে আসা প্রেসার যেন আমাদের কাজে ব্যাঘাত ঘটাতে না পারে। তোমরা রিল্যাক্স হয়ে নিজেদের কাজ মনোযোগ দিয়ে করবে। আন্ডারস্ট্যান্ড? ইয়েস স্যার, কালু মিয়া হতাশার স্বরে নোমানকে বলল। আর রিল্যাক্স? এই পরিস্থিতিতে নাকি রিল্যাক্স হয়ে মনোযোগ দিয়ে কাজ করব? তা বলছি, এমন ভয়ঙ্কর কেসের তদন্ত কেউ রিল্যাক্স হয়ে সলভ করে নাকি? বলুন যে গরম মাথায় এসি চালিয়ে শরীর ঠান্ডা করে কাজ করতে। নোমান হেসে উঠে বলল, স্যার শুনলে তোমাকে এই বিল্ডিং থেকে ঘাড় ধাক্কা দিয়ে ফেলে দেবে। তখন তোমারও মস্তিষ্ক ভর্তা হয়ে রাস্তায় পড়ে থাকবে। আরে বাপরে, কালু মিয়াকে ভয় দেখাও কোন সাহসে ধলু মিয়া? নোমান জোরে হেসে উঠল। ফলে সকলে ওর দিকে রাগী দৃষ্টিতে তাকালো। নোমানের হাসি গলায় আটকে গেল। ভয়ে ঢোক গিলে ও অস্পষ্ট স্বরে বলল, দুঃখিত। অনুপমা আর বিরাট ভার্সিটির ক্যাম্পাসে বসে আছে। তাদের দুজনের মাঝে 4 হাত মতো দূরত্ব। দুজনেই চুপচাপ বসে আছে। নীরবতা ভেঙে অনুপমা শান্ত স্বরে বলল, একদম ভেঙে পড়বেন না। আপনার বন্ধুদের যে মেরেছে সে অবশ্যই কঠোর থেকে কঠোরতর শাস্তি পাবে। বিরাট নির্জীব কণ্ঠে বলল, সিরাজের মৃত্যুই মেনে নিতে পারছিলাম না, তার মধ্যে আবার রাহুলেরও এমন মৃত্যু। আমি কিছু বুঝতে পারছি না অনু। আমি ওদের ছাড়া কিভাবে বাঁচবো? যেই ওদের ছাড়া আমার এক মুহূর্ত চলে না, তাদের ছাড়া সারা জীবন থাকবো কিভাবে আমি? বিরাটের বিধ্বস্ত মুখটার দিকে তাকিয়ে অনুপমার প্রচন্ড খারাপ লাগলো। ও ওদের মাঝখানে দূরত্ব খানিকটা কমিয়ে আনলো। তারপর বিরাটের কাঁধে হাত রেখে বলল, আমি আছি তো, আপনি এমন করে থাকবেন না প্লিজ। আমার কষ্ট হয় আপনাকে এভাবে দেখলে। বিরাট হুট করে অনুপমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। এমন ঘটনায় অনুপমা চমকে উঠল, কিন্তু বিরাটের মনের অবস্থা বুঝে আর কিছু বলল না।
অনুপমার থেকে নীরব অনুভূতি পেয়ে বিরাট অনুপমার সাথে নিজেকে আরো ঘনিষ্ঠ করলো। অনুপমা বিরাটের পিঠে হাত বুলিয়ে ওকে সান্ত্বনা দিতে লাগলো। এভাবে বেশ কিছুক্ষণ থাকার পর বিরাট অনুপমাকে ছেড়ে দিল। অনুপমা নিজের ব্যাগ থেকে পানির বোতল বার করে বিরাটের দিকে এগিয়ে দিয়ে বলল, চোখে মুখে পানি দিয়ে নিজেকে একটু শান্ত করুন প্লিজ। বিরাট বিনা বাক্যে পানির বোতলটা নিয়ে চোখে মুখে খানিকটা পানি দিয়ে বাকিটুকু ঢকঢক করে পান করলো। অনুপমা অসহায় মুখে বিরাটের মলিন মুখটার দিকে তাকিয়ে আছে। কয়েক মুহূর্ত চুপ থাকার পর বিরাট নরম গলায় বলল, অনু, জি বলুন। তোমাকে জড়িয়ে ধরে অনেক ভালো অনুভব করছি। এভাবে রোজ একটু জড়িয়ে ধরতে দিবে? তোমাকে জড়িয়ে ধরে আমি ক্ষণিকের জন্য হলেও কষ্টটা কম অনুভব করি। জড়িয়ে ধরার অনুমতি দিবে অনু? অনুপমা কিছুক্ষণ চুপ করে বসে থাকলো। ওর মন এতে সায় দিচ্ছে না। আবার বিরাটের অবস্থাও ও বুঝতে পারছে। রীতিমতো দোটানায় পড়ে গেল অনুপমা। ওকে নীরব থাকতে দেখে বিরাট করুণ কণ্ঠে বলল, প্লিজ অনু, না করো না। আমাকে তুমি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারো। তুমি কি ভাবছো আমি তোমার সুযোগ নিয়ে ক্ষতি করতে চাচ্ছি? অনুপমা চটজলদি উত্তর দিল, না না, কখনোই না। আপনাকে আমি অনেক বিশ্বাস করি, কিন্তু কিন্তু কি অনু? প্লিজ অনুপমা, ট্রাস্ট মি। আমার বন্ধুদের খুনিকে নিজে হাতে শাস্তি দেওয়ার পর আমি তোমাকে নিজের বউ করে নিয়ে যাব। অনুপমা ইতস্তত হয়ে বলল, আচ্ছা ঠিক আছে। বিরাটের মুখে সামান্য হাসি ফুটে উঠল। ও অনুরোধ করে বলল, আজকে আরেকবার জড়িয়ে ধরি। অনুপমা আস্তে করে বলল, আচ্ছা। অনুমতি পাওয়া মাত্রই বিরাট আবারও অনুপমাকে নিজের সাথে মিশিয়ে নিল। এবার অনুপমা ওকে জড়িয়ে ধরল। আজকের আকাশ সন্ধ্যা থেকে কেমন গুমোট আকার ধারণ করেছে। আকাশের সব তারাগুলো যেন যুক্তি করে কোথাও লুকিয়ে রয়েছে। পৃথিবীবাসীর সাথে লুকোচুরি খেলায় মেতে উঠেছে যেন। ঋষভ নিজের প্রেমিকার সাথে ফোনালাপ শেষে বিছানায় গা এলিয়ে দিল। 8 দিন আগেও ওরা 5 জন একসাথে ছিল, আর আজ 3 জন হয়ে গিয়েছে। বাকি 2 জন কোনো ভয়াল গ্রাসের শিকার হয়ে পরপারে চিরতরের জন্য চলে গেছে। অনেকক্ষণ চেষ্টার পর যখন চোখে ঘুম আসলো না, তখন ঋষভ শোয়া থেকে উঠে বসলো। তারপর বিছানা থেকে নেমে জানলার ধারে দাঁড়িয়ে বাইরে দৃষ্টিপাত দিল, আর ক্ষণে ক্ষণে দীর্ঘশ্বাস ফেলতে লাগলো। সিরাজ আর রাহুলের কথা ভেবে এক দফা দুঃখ বিলাস করে ঋষভ ওয়ার্ড্রপ থেকে সিগারেট বার করে একটার পর একটা শেষ করতে লাগলো। সিগারেটের ধোঁয়ায় ওর রুমের অর্ধেকটা পড়ে গেল। এমন সময় ওর ফোন বেজে উঠতেই ও সিগারেটটা পায়ের তলায় পিষে ফোনের দিকে এগিয়ে গিয়ে ফোন রিসিভ করলো। অপর পাশ থেকে বিরাট বলে উঠলো, একটু আমাদের পুরনো আড্ডাখানায় আসতে পারবি? কিছু জরুরি কথা ছিল তোর সাথে। এত রাতে ওখানে কি দরকার? আমার বাসায় চলে আয়। না, আঙ্কেল আন্টি বাসায় আছেন। এসব কথা ওনাদের সামনে বলাটা যুক্তিযুক্ত হবে না। ঋষভ ফুরু কুচকে বলল, তুই আবার ওই বিষয়টা নিয়ে কথা বলবি না তো? আসলেই জানতে পারবি, দ্রুত আয়। বলে বিরাট ফোন কেটে দিল। ঋষভও গায়ে একটা শার্ট চাপিয়ে বাড়ি থেকে বেরিয়ে রাহুলের বাসা থেকে 15 মিনিটের দূরত্বে অবস্থিত জঙ্গলটায় চলে গেল। জঙ্গলের একপাশে একটা ছোট্ট কুঁড়ে ঘর রয়েছে, যেটা বিরাটদের আড্ডাখানা, যার সন্ধান ওরা ছাড়া কেউই জানে না। বাইকটা রাস্তায় পার্ক করে ঋষভ কুঁড়ে ঘরের দিকে এগিয়ে গেল। তবে আজ প্রথমবারের মতো ওর অদ্ভুত অনুভূতি হতে লাগলো জঙ্গলের ভেতর দিয়ে হাঁটার সময়। যেন মনে হলো কেউ ওকে অনুসরণ করছে। কিন্তু ঋষভ আশেপাশে তাকিয়ে কাউকেই খুঁজে পায়নি। বেশি মাথা না ঘামিয়ে ঋষভ কুঁড়ে ঘরে এসে পৌঁছালো। কুঁড়ে ঘরের দরজাটা আলতো করে খুলে রাখা। দরজায় ধাক্কা দেওয়ার সাথে সেটা অদ্ভুত আওয়াজ করে খুলে গেল। তা দেখে ঋষভ চোখ মুখ কুঁচকে বলল, শালা দরজার অভিনয় করা খুব শখ। এটা কোনো হরর সিনেমার শুটিং চলছে না যে নিজের ভাঙা গলায় গান শুনিয়ে সাধারণ মানুষের হার্ট অ্যাটাক করাতে হবে। যত সব ফালতু দরজা। বকবক করতে করতে ঋষভ ভেতরে প্রবেশ করে দেখলো সেখানে কেউই নেই। ভুরু কুঞ্চিত করে কিছু বলতে যাবে, তার আগেই বাইরে থেকে বিরাটের আওয়াজ ভেসে আসলো, ঋষভ বাইরে আয়, কিছু দেখাচ্ছি তোকে। ঋষভ বিরক্ত হয়ে বলল, বাইরে যেহেতু ছিলি তাহলে আমাকে অযথা ভেতরে আসতে দিলি কেন? শুরুতেই ডাকতে পারিসনি? এমনিতে মন মেজাজ বিক্ষিপ্ত হয়ে আছে, তার উপর তোর এই নাটক ভালো লাগছে না একদম। এইসব বলতে বলতে ঋষভ বাইরের দিকে বের হয়ে অবাক হয়ে গেল। বিরাটের গলা ও এখান থেকে শুনেছিল, তাহলে গেল কোথায়? ঋষভ তীক্ষ্ণ দৃষ্টিতে আশেপাশে হন্যে হয়ে বিরাট বিরাট বলে চিল্লাতে লাগলো, কিন্তু জঙ্গলের পশু পাখির আওয়াজ ব্যতীত আর কিছুই শুনল না। হঠাৎ কুঁড়ে ঘরের ভেতর থেকে কিছু পড়ার আওয়াজ হতেই ঋষভ চকিতে সেদিকে তাকালো। রাগে ওর শিরা উপশিরা দাউ দাউ করে জ্বলছে। দাঁতে দাঁত চেপে খেঁচিয়ে উঠে বলল, মাদারবোর্ড, এত রাতে ডেকে আমার সাথে ইয়ার্কি করছিস? মনে তো হচ্ছে তোকে খুন করে ফেলি। ঋষভ নিজের তিরিক্কি মেজাজ নিয়ে হাত রগড়াতে রগড়াতে কুঁড়ে ঘরের দিকে চলে গেল, কিন্তু ভেতরে ঢুকতেই ও হতভম্ব হয়ে গেল। একটা মেয়ে রকিং চেয়ারে উল্টো মুখে বসে ক্রমাগত দুলছে, যার দরুন ক্যাচ ক্যাচ আওয়াজ হচ্ছে, যেটা এই নিস্তব্ধ রজনীতে ভয়ঙ্কর কোনো কিছুর অস্তিত্বের জানান দিতে যাচ্ছে। ঋষভ নিজেকে সামলে ভুরু কুচকে বলল, কে তুমি? আর আমাদের আড্ডাখানার সন্ধান পেয়েছো কোথায়? তুমি আবার বিরাটের সেই অনু নও তো? কিন্তু বিরাট তোমাকে এত রাতে এখানে নিয়ে এসেছে কেন? ঋষভের করা এতগুলো প্রশ্নের একটাও উত্তর দিল না সেই অজ্ঞাত মেয়েটি। ঋষভ কোনো জবাব না পেয়ে ধীরে ধীরে হেঁটে মেয়েটার সম্মুখে দাঁড়াতেই খুব জোরে চিৎকার করে উঠল। কম্পিত কণ্ঠে বলতে লাগলো, বিরাট কোথায়? আর তুমি কে? আবারও খুন।
সারা রাত তদন্তের কাজ করার পর সকালে উঠে আবার একটা খুনের খবর শুনে গুরবাজের মুখটা তেতো হয়ে উঠল। পুলিশ স্টেশন থেকে সোজা ও নিউ মার্কেট থেকে কিছুটা দূরে অবস্থিত জঙ্গলের উদ্দেশ্যে রওনা হলো। পার্কের কাছাকাছি আসতেই গুরবাজ অনেক জোরে আতঙ্কিত কণ্ঠে বলে উঠল, গাড়ি থামাও। কালু মিয়া আশ্চর্যান্বিত হয়ে গাড়িতে ব্রেক কষে পেছু ঘুরে বলল, কি হয়েছে স্যার? গুরবাজ কোনো উত্তর না দিয়ে গাড়ি থেকে নেমে দৌড়ে পার্কের দিকে ছুটে গেল। সেই অপরিচিতার বোরকার নিচের দিকটায় আগুন লেগেছে। ভয় পেয়ে মেয়েটি ক্রমাগত চিল্লিয়ে যাচ্ছে। সকাল হওয়ার রাস্তায় খুব একটা মানুষ নেই, আর মেয়েটি এতটাই ভয় পেয়েছে যে নিজের সাথে আনা পানির বোতল খুলে বোরকায় পানি দেওয়ার মতন অবস্থাতেও নেই। গুরবাজ ওর কাছে গিয়ে নিজের পরনের শার্টটা খুলে সেটা দিয়ে বোরকার আগুন নেভানোর চেষ্টা করে যাচ্ছে। মেয়েটা এখনো চিল্লেই যাচ্ছে। গুরবাজ বহু চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হলো। আগুন নেভানোর পর গুরবাজ স্বস্তির নিঃশ্বাস ফেললো। মেয়েটা আতঙ্কিত হয়ে এখনো থরথর করেই কাঁপছে। তা দেখে গুরবাজ শান্ত গলায় বলল, রিল্যাক্স, আপনি এখন সুরক্ষিত আছেন, ভয় পাবেন না। মেয়েটি তবুও ভয় কাঁপছে। গুরবাজ পুনরায় বলে উঠল, বেঞ্চে বসুন। মেয়েটা কয়েক মুহূর্ত ঠায় দাঁড়িয়ে থেকে বসে পড়ল, কিন্তু ওর ভয় এখনো কাটেনি। গুরবাজ ওর দিকে পানির বোতল এগিয়ে দিয়ে বলল, পানি খেয়ে নিজেকে শান্ত করুন। মেয়েটা কম্পিত হাতে পানির বোতলটা নিয়ে নিকাবের তলা থেকে সামান্য পানি খেয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আপনাকে ধন্যবাদ, ইটস ওকে। কিন্তু আপনার বোরকায় আগুন কিভাবে লাগলো? ঘাসের ওপর একটা জ্বলন্ত সিগারেট পড়েছিল, সেটা থেকেই হয়তো লেগেছে। দ্বিতীয়বার একটু খেয়াল রেখে চলাফেরা করবেন। আজকে আমি না আসলে আপনার কি হতে পারতো ভাবতে পারছেন? মেয়েটি মাথা নিচু করে পানির বোতলটা শক্ত করে ধরে এখনো কাঁপছে। গুরবাজ ওর দিকে শান্ত চোখে তাকিয়ে থেকে বলল, টেক কেয়ার ইয়োরসেলফ। গুরবাজ যেতে ধরে আবারও ঘুরে এসে বলল, কিছু না মনে করলে একটা প্রশ্ন করতে পারি? জি বলুন। আপনার নাম কি? আসলে আমিও এই এলাকায় থাকি গত 2 বছর থেকে, কিন্তু আপনাকে কোনোদিন দেখিনি, তাই জানতে ইচ্ছে হলো। আমার নাম রাত। আমাকে আপনি চিনবেন না। গুরবাজ পলকহীন চোখে রাতের দিকে তাকিয়ে থাকলো। পেছন থেকে কালো মিয়ার আওয়াজ আসলো, স্যার দ্রুত আসুন, আমাদের যেতে হবে। গুরবাজ আরো এক পলক রাতের দিকে তাকিয়ে গাড়ির দিকে চলে গেল। ওর গায়ে এখন কিছুই নেই, তাই কালো মিয়াকে গিয়ে বলল, আমাকে একটা শার্ট দাও। কালো মিয়া বিড়বিড় করে বলল, আমি কি শার্টের দোকান খুলে বসেছি নাকি? গুরবাজ ভুরু কুঁচকে বলল, কি বললে? কালো মিয়া চোখ বড় বড় করে বলল, না স্যার কিছু না। ঠিক আছে, একটা শার্ট দাও। শার্ট তো নেই স্যার, আমি তো আর জানতাম না আপনাকে আজ শার্ট খুলে কারো জীবন বাঁচাতে হবে। গুরবাজ গম্ভীর মুখে কালো মিয়ার দিকে তাকিয়ে থেকে বলল, তাহলে তোমারটা খুলে দাও। গুরবাজ সত্যি সত্যি কালো মিয়ার শার্ট খুলে সেটা পরে নিয়েছে। কালো মিয়ার শরীরে একটা সাদা স্যান্ডো গেঞ্জি ছাড়া কিছুই নেই, তাও আবার সেটার মাঝে মাঝে ইঁদুরের দাঁতের কেরামতি নজরে আসছে, অর্থাৎ গোল গোল করে ফুটো ফুটো অংশ দেখা যাচ্ছে। ওর অবস্থা দেখে নোমান অন্যদিকে তাকিয়ে মুখে হাত চেপে হাসি আটকানোর চেষ্টা করে যাচ্ছে। তা দেখে কালো মিয়ার ভুরু কুঁচকে গেল। মনে মনে নোমানকে খুব করে কিছু গালাগালি দিল। গুরবাজ গাড়িতে উঠে বসে বলল, ক্রাইম স্পটে চলো। কালো মিয়া চকিতে গুরবাজের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, আবার ইজ্জত লুটে নিয়ে এখন গাড়ি চালাতে বলছে। আপনার কপালে বউ জুটবে না স্যার? আপনার কেন, আমারও তো এখনো বউ জোটেনি। না জানি আজকের ইজ্জত লোটার পর বউ পাওয়ার সম্ভাবনা কতটুকু। গুরবাজ গম্ভীর কণ্ঠে বলে উঠল, কি হলো? গাড়ি স্টার্ট দিচ্ছ না কেন? কালো মিয়া চটজলদি গাড়ি স্টার্ট করলো। জঙ্গলের কাছাকাছি আসতেই দেখতে পেল স্থানটা লোকে লোকারণ্য হয়ে আছে। সবাই উকিঝুঁকি দিয়ে ঋষভের ডেড বডি দেখতে ব্যস্ত। গুরবাজ গাড়ি থেকে নেমে সেদিকে এগিয়ে গিয়ে এক ধমকেই অর্ধেক ভিড় কমিয়ে দিল, আর বাকিরাও নির্দিষ্ট গণ্ডির মধ্যে অবস্থান করলো। নোমান প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে গাড়ি থেকে নেমে কালু মিয়াকে বলল, কি গো, নামবে না? নাকি স্যারের ধমক খেতে চাও? ধমক খেলে খাবো, তবুও এই ফাটাকেষ্ট মার্কা গেঞ্জি পরে এত লোকের সামনে যাব না। গেলে দেখা যাবে ওখানে আসা মেয়েগুলো আমাকে দেখে জ্ঞান হারিয়ে ফেলেছে, তখন মৃত ব্যক্তির বদলে ওদের সামলানো দায় হয়ে পড়বে। না বাবা না, তার চেয়ে বরং আমি এখানেই থাকি। নোমান হাসতে হাসতে ওর কাছ থেকে প্রস্থান করলো। অন্যদিকে গুরবাজ ঋষভের ডেড বডিটার কাছে চলে গেল। ওর মুখে অনেকগুলো আঁচড়ের দাগ, তাও আবার বড় বড় আকারের। পরনের শার্ট নেই ওর, পুরো বুকে অমানসিকভাবে হামলা চালিয়েছে খুনি। ঋষভের চোখ দুটো খোলা, সেখানেও আঁচড়ের দাগ। ফরেন্সিক অফিসার লিমন রানা গুরবাজের দিকে এগিয়ে এসে মুখের মাস্কটা খুলে বলল, স্যার এখানেও কমন সূত্র পাওয়া গেছে, আর চোখেও ছুঁচ দিয়ে চিহ্নটা অঙ্কন করা হয়েছে। তবে এবার একটা অতিরিক্ত জিনিস যুক্ত হয়েছে, আর সেটা হচ্ছে এই ছেলের দুই চোখের পাশাপাশি নাকেও সেই চিহ্ন পাওয়া গিয়েছে। গুরবাজ কোনো জবাব না দিয়ে চুপি চুপি মনে মনে কিছু সূত্র মেলাতে ব্যস্ত। হঠাৎ কিছু একটা মাথায় আসতেই ও জঙ্গলের দিকে অগ্রসর হলো। খুনি আবারও নিশ্চয়ই কোনো অক্ষর রেখে গেছে। ও তন্ন তন্ন করে ঋষভের বডি পড়ে থাকা স্থান থেকে কিছু দূরত্বে গিয়ে খুঁজতে লাগলো। তখনই কুড়ে ঘরের দিকে নজর পড়লো ওর। চটজলদি সেখানে গিয়ে গুরবাজ সার্চ করতে লাগলো। জার্কিং চেয়ারের ওপর একটা কাগজের টুকরো গ্লু দিয়ে আটকে রাখা। গুরবাজ সেটা হাতে তুলে নিয়ে দেখলো এবারের অক্ষরটা হচ্ছে এস। গুরবাজের গম্ভীর মুখটা আরো গম্ভীর হয়ে গেল।
অতঃপর ও সেখান থেকে বেরিয়ে ডেড বডির দিকে চলে গেল। তখনই রোহিত উত্তেজিত হয়ে ছুটে এসে গুরবাজের কলার চেপে ধরে অকথ্য ভাষায় গালাগালি দিয়ে বলতে লাগলো, এই সরকারের পাচাটা গোলাম, তুই সারাদিন করিসটা কি? 9 দিনের ব্যবধানে কোনো এক শুয়োর আমার 3টে বন্ধুকে মেরে ফেললো, আর তুই আঙুল চুষছিস? তোকেই আজ আমি মেরে ফেলবো, কুত্তার বাচ্চা। বিরাট এসে বহু কষ্টে রোহিতকে গুরবাজের থেকে ছাড়িয়ে নিল। তবুও রোহিত বারবার খ্যাপার ষাঁড়ের মতন গুরবাজের দিকে তেড়ে আসতে লাগলো। কিছুক্ষণের মাঝেও গুরবাজ শটানে দাঁড়িয়ে অত্যন্ত গম্ভীর মুখে রোহিতের দিকে তাকিয়ে আছে। রোহিত এখনো ওকে অকথ্য ভাষায় গালাগালি করছে। গুরবাজ রোহিতের থেকে চোখ সরিয়ে বিরাটের দিকে তাকিয়ে কাটকাট গলায় বলল, নিজের পাগল বন্ধুকে সামলে রাখুন। আমি চাইলে এই মুহূর্তেই ওকে লকআপে ভরে দিতে পারি, কিন্তু খুনি না ধরার ব্যর্থতা আমরা এড়াতে পারি না, তাই কিছু বললাম না। কিন্তু আবারও যদি এমন ব্যবহার করে তাহলে আমি ওর কি অবস্থা করতে পারি সে বিষয়ে কোনো নিশ্চয়তা দিতে পারছি না, বলে গুরবাজ অন্যদিকে চলে গেল। রোহিত পেছন থেকে চেঁচিয়ে বলতে লাগলো, আমাকে জেলে ভরার হুমকি দিচ্ছিস? তোকেই আমি দুনিয়া থেকে আউট করে দেবো শুয়োর। আমাকে তুই চিনিস না, আমার ক্ষমতা সম্পর্কে তোর কোনো ধারণা নেই। বিরাট রাগান্বিত স্বরে বলে উঠল, চুপ কর রোহিত, অফিসারকে গালিগালাজ করে কোনো লাভ নেই। আমাদের বড় কোনো অফিসারের কাছে যেতে হবে, তাহলেই খুনিকে খুঁজে বার করতে পারবো। অযথা নিজের শক্তি অপচয় করিস না। বিরাটের কথায় রোহিত কিছুটা শান্ত হলো, তবে দুজনের মনের অবস্থা ওদের মুখ দেখেই স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। পরপর 3জন ঘনিষ্ঠ বন্ধুকে হারানোর বেদনা খুব একটা সহনীয় নয়। নোমান কিছু স্যাম্পল সংগ্রহ করে সেটা গাড়িতে গিয়ে রেখে দিল। তারপর কালু মিয়াকে উদ্দেশ্য করে ক্ষুব্ধ চাহনিতে রোহিতের দিকে তাকিয়ে বলতে লাগলো, শালা বান্দরের সাহস কত আমাদের ডিএসপি স্যারকে অপমান করার চেষ্টা করে। নিজের বন্ধুরা না জানি কোন অকাম কুকাম করেছে যার জন্য কেউ টপাটপ ওদের মেরে ফেলছে, আর আইসে আমাদের ডিএসপি স্যারকে অপবাদ দিতে। শালা বজ্জাত, নিজের বন্ধুদের চরিত্র আগে ঠিক কর। কালু মিয়াও তীক্ষ্ণ দৃষ্টিতে রোহিতের দিকে তাকিয়ে আছে। গাড়ি থেকেই ও রোহিতের সব ঔদ্ধত্যপূর্ণ আচরণগুলো দেখছে। তখন থেকেই ওর মেজাজ প্রচন্ড খারাপ হয়ে আছে। নোমান দাঁতে দাঁত চেপে পুনরায় বলে উঠল, দেখে নিও কালু মিয়া, এই 5 বন্ধু নিশ্চয়ই অতীতে কোনো অপরাধ করেছিল, যার মাসুল এক এক করে সবাই পাচ্ছে। গুরবাজ, সিরাজ, রাহুল আর ঋষভের ডেড বডিগুলোর ছবি দেওয়ালে একটা একটা করে আটকে দিল। তারপর সবাইকে উদ্দেশ্য করে বলল, এই 3 মার্ডারের একটা কমন দিক হচ্ছে ওদেরকে সহজ মৃত্যু না দিয়ে টর্চার করে মারা হয়েছে, আর ওদের চোখে সূচের দ্বারা সৃষ্ট চিহ্নের উপস্থিতি পাওয়া গেছে। কিন্তু দেখার বিষয় হচ্ছে সিরাজের ছিল বাঁ চোখে, রাহুলের 2 চোখে আর বিরাটের 2 চোখের পাশাপাশি নাকে। কালু মিয়া ওকে থামিয়ে দিয়ে বলল, কিন্তু স্যার, প্রতিনিয়ত চিহ্নের সংখ্যা বাড়ার কারণ কি? গুরবাজ বড় একটা শ্বাস নিয়ে বলল, এর একটাই কারণ, আর সেটা হচ্ছে খুনি মার্ক করে দিচ্ছে যে সে কয় নম্বর খুনটা করলো। সিরাজের শরীরে চিহ্ন একটা ছিল, তার মানে 1 নম্বর খুন। রাহুলের শরীরে 2টো চিহ্ন ছিল, তার মানে 2য় খুন। এবং ঋষভের শরীরে ছিল 3টে চিহ্ন, তার মানে 3য় খুন। নোমান ভুরু কুচকে বলে উঠল, তার মানে খুনি এর পরবর্তী মার্ডার করার পরিকল্পনা করছে? নিঃসন্দেহে। আর একটা বিষয় খেয়াল করার প্রয়োজন আছে, সিরাজের মার্ডার হয়েছিল চলতি মাসের 3 তারিখ, রাহুলের খুন হয়েছে 8 তারিখ, আর ঋষভের খুন হয়েছে গতকাল মানে 13 তারিখ। এর থেকে বোঝা যাচ্ছে খুনি 4 দিন অন্তর অন্তর খুন করছে। সেই হিসেবে পরবর্তী খুন হওয়ার সম্ভাব্য ডেট 18 তারিখ। কালু মিয়া বলল, স্যার তাহলে নেক্সট টার্গেট কে? বিরাট না রোহিত? বলতে পারছি না, কারণ খুনি ওদের দুজনের মধ্যে থেকে একজনও হতে পারে। এক কাজ করো কালু মিয়া, তুমি সিরাজ, রাহুল আর ঋষভের কল লিস্ট চেক করে দেখো ওদের ফোনে লাস্ট কল কার ছিল। আর নোমান, তুমি এই 5 বন্ধুর নামে পূর্বে কোনো কেস রেজিস্টার হয়েছিল কিনা চেক করো। ইয়েস স্যার। বলেই সবাই গুরবাজের কেবিন থেকে চলে গেল, আর গুরবাজ দেওয়ালে আটকানো ডেড বডিগুলোর দিকে গভীর মনোযোগে তাকিয়ে থাকলো। আকাশে ঘন কালো মেঘ এসে জমা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই মুষলধারে বৃষ্টি আসার সম্ভাবনা প্রবল মনে হচ্ছে। গুরবাজ নিজের কেবিনে বসে ননস্টপ বিভিন্ন ফাইল ঘাটাঘাটি করতে ব্যস্ত। ও এক এক করে 3টে অক্ষর একসাথে রাখলো, JOS। এই 3 অক্ষর কি অর্থ বহন করছে সেটা গুরবাজ অনেক চেষ্টা করেও বুঝতে পারছে না। ও কপালে হাত ঠেকিয়ে বিড়বিড় করে বলে উঠল, হোয়াটস দ্য মিনিং অফ দিস ওয়ার্ডস? খুনি কি বোঝাতে চাচ্ছে? সে কি পুলিশের জন্য এসব সূত্র রেখে যাচ্ছে, নাকি ভিকটিমদের কিছু বোঝাতে যাচ্ছে? ওদের কিছু হিন্টস দিচ্ছে না তো? এমন সময় কালু মিয়া কেবিনে প্রবেশ করে বলল, স্যার ওদের 3 জনের কল লিস্ট। গুরবাজ কল লিস্টগুলো নিয়ে সেগুলো সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে দেখতে লাগলো। যত সময় করাতে লাগলো ওর ভুরু তত কুঁচকাতে লাগলো। তা দেখে কালু মিয়া চিন্তিত স্বরে বলে উঠল, কি হয়েছে স্যার, কিছু পেয়েছেন? গুরবাজ কাগজগুলোর থেকে চোখ সরিয়ে কালু মিয়ার দিকে তাকিয়ে বলল, আচ্ছা, মার্ডার হওয়ার 3 জন আর জীবিত 2 জনের সম্পর্ক তোমার কেমন মনে হয়েছে? মানে ওদের বন্ধুত্বটা কতটা স্ট্রং মনে হয়েছে?
কালু মিয়া মাথা চুলকে বলল, সত্যি কথা বলতে স্যার, ওরা কি জন্য খুন হচ্ছে সেটা আমি জানি না, কিন্তু ওদের বন্ধুত্বটা আমার কাছে খাঁটি মনে হয়েছে। ওদের চোখ দেখেই বুঝেছি ওরা একে অন্যকে প্রচন্ড পরিমাণে ভালোবাসে। ওদের বন্ধুত্বটা আমার কাছে অনেক ভালো লাগে, কিন্তু না জানি কেন ওরা নিজেদের বন্ধুদের হারিয়ে ফেলছে। গুরবাজ ওদিকে কল লিস্টটা ছুড়ে দিয়ে বলল, তাহলে একটা বিষয় বোঝাও আমাকে, বিরাট কেন আমাদের থেকে এই গুরুত্বপূর্ণ বিষয়টা লোকালো? কালু মিয়া ভুরু কুচকে কল লিস্টটা নিয়ে বলল, কি লুকিয়েছে স্যার? দেখো। কালু মিয়া ভালোভাবে কল লিস্টটা চেক করে হতভম্ব হয়ে বলল, স্যার, ওদের তিনজনের মার্ডার হওয়ার আগে ওরা প্রত্যেকেই বিরাটের সাথে ফোনে কথা বলেছে, কিন্তু বিরাট এত বড় বিষয়টা আমাদের থেকে লুকিয়ে গেল। এর কারণ কি হতে পারে বুঝতে পারছো? কালু মিয়া অবিশ্বাস্য কণ্ঠে বলে উঠল, এটা কিভাবে সম্ভব স্যার? এমন গাঢ় বন্ধুত্ব ওদের, বিরাট কেন ওর কাছের বন্ধুদের মারতে যাবে? সেটা তো ওর থেকেই জানা যাবে। গুরবাজ বসা থেকে উঠে কালু মিয়াকে বলল, নোমান আর একজন কনস্টেবলকে নিয়ে গিয়ে বিরাটকে এক্ষুনি নিয়ে আসো। ওর সাথে কিছু গুরুত্বপূর্ণ সলা পরামর্শ না করলেই নয়। কিছুক্ষণ পর বিরাটকে থানায় নিয়ে আসা হলো। ও তো রেগে রীতিমতো ফুঁসছে। এভাবে হঠাৎ অযাচিতভাবে থানায় নিয়ে আসার মানে ও বুঝতে পারছে না। কালু মিয়া আর নোমানের সাথে রীতিমতো ধমকাধমকি হয়ে গেছে ওর। গুরবাজ ওকে জিজ্ঞাসাবাদ করার জন্য আলাদা একটা রুমে নিয়ে গেল। বর্তমানে গুরবাজ আর বিরাট মুখোমুখি বসে আছে। দুজনের মধ্যে নীরবতা বিরাজ করছে। কিছুক্ষণ পর বিরক্ত হয়ে বিরাট কর্কশ কণ্ঠে বলে উঠল, আমাকে এখানে নিয়ে আসার মানে কি অফিসার? কি করতে চাচ্ছেন আপনি? গুরবাজ এক দৃষ্টিতে বিরাটের দিকে তাকিয়ে থেকে জোর গলায় বলে উঠল, সেটা তো আপনি বলবেন। আপনি আসলে কি করতে চাচ্ছেন? দেখুন, এসব হেয়ালি কথাবার্তা বন্ধ করে মূল কথায় আসুন, নয়তো আমার বাবা আপনার অবস্থা অত্যন্ত ভয়াবহ করে দিতে পারে, যেটা আমি চাচ্ছি না। তাই বলছি, আমার সাথে মশকরা করবেন না। গুরবাজ সামান্য হেসে বলল, মশকরা তো আপনি করছেন আমাদের থেকে এত বড় বিষয়টা লুকিয়ে মশাই। বিরাট ভুরু কুঁচকে বলল, কি বিষয়? এই যে সিরাজ, ঋষভ আর রাহুল মৃত্যুর আগে শেষ আপনার সাথেই কথা বলেছে, সেটা কেন লুকিয়েছেন? হোয়াট? আমি ওদের সাথে কথা বলিনি। আপনি মিথ্যা অপবাদ দিচ্ছেন। গুরবাজ কল লিস্টটা ওকে দিয়ে বলল, মিথ্যা অপবাদ? তাহলে এটা কি? এখন বলবেন না যে এটা মিথ্যে? কল লিস্টটা চেক করে বিরাটের মুখটা ফ্যাকাশে আশ্চর্যান্বিত হয়ে গেল। ও কম্পিত গলায় বলে উঠল, আমি ওদের সাথে কোনরূপ কথা বলিনি। দেখুন মিস্টার বিরাট, সত্যি কথা বলুন, নয়তো সত্যি বের করার জন্য আমাদের অন্য পদ্ধতি জানা আছে। বিরাটের মুখটা রেগে রক্তিম হয়ে গেল। ও গর্জন করে বলে উঠল, উনি ধরতে পারছেন না দেখে এখন মিথ্যে কল লিস্ট বানিয়ে আমাকে ফাঁসাতে চাচ্ছেন? এত অপদার্থ আপনারা! গুরবাজ চোখ বন্ধ করে নিজের রাগ কন্ট্রোলে এনে বলল, আমাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে ঠিক করছেন না। তবুও বলছি, কল লিস্টের পাশাপাশি আরো প্রমাণ আছে আমার কাছে। বিরাট কপাল কুঁচিয়ে বলল, কি প্রমাণ? ঋষভের বাবা মা আমাকে কনফার্ম করেছে যে ও আপনার সাথে দেখা করার জন্য বাইরে গিয়েছিল, আর পরদিনই ওর মৃতদেহ পেয়েছি আমরা। এবার বলবেন না যে ওনারা আপনাকে ফাঁসাতে চাচ্ছেন? বিরাট টেবিলে বাড়ি মেরে বলল, হ্যাঁ, ফাঁসাতে চাচ্ছে। আমি ওনাদের স্পষ্টভাবে বলে দিয়েছিলাম যে আমি ঋষভের সাথে সেদিন কন্ট্যাক্ট করিনি, আর না ওর সাথে দেখা করতে চেয়েছিলাম। গুরবাজ গম্ভীর মুখে বিরাটের ঘেমে যাওয়া মুখশ্রীর দিকে তাকিয়ে আছে। অতঃপর কাট গলায় বলল, আরেকটা প্রমাণ হচ্ছে ওরা তিনজন যখন মার্ডার হয়েছে তখন আপনার লোকেশন ক্রাইম স্পটের আশেপাশেই ছিল। বিরাট উত্তেজিত হয়ে বলতে লাগলো, মিথ্যে মিথ্যে, সব মিথ্যে। গুরবাজের ওর উত্তেজিত হওয়াটা বেশ ভালো লেগেছে, কারণ উত্তেজিত হয়ে আমরা অনেক সময় ভুলক্রমে নিজের অপরাধ স্বীকার করে ফেলি। বিরাট পুনরায় বলে উঠল, আর তাছাড়াও জোলা, ওলা আর শোলাকে আমি কেন মারতে যাব? গুরবাজ চকিতে সোজা হয়ে বসে বলল, এক মিনিট, কি নাম বললেন? এগুলো আমাদের দেওয়া ডাক নাম, এগুলো আমাদের দেওয়া নিকনেম। সিরাজের নাম জোলা, রাহুলের ওলা আর ঋষভের শোলা, রোহিতের গোলা আর আমার এমিকডালা। কালু মিয়া নোমানের কানে কানে বলল, ভাই, আজ থেকে তাহলে আমার নাম আইলা, তোমার নাম গেইলা, আর স্যারের নাম ঝিঙ্গালালা। নোমান নিজের হাসি আটকে বলল, সিরিয়াস মুমেন্ট কালু মিয়া, এখন সিরিয়াস মুমেন্ট, হাসা যাবে না। দয়া করে তুমি চুপ করো। গুরবাজ মনে মনে কিছু ছক কষে বলল, এবার মনে হচ্ছে বিষয়টা বুঝতে পারছি আমি। JOS এর মিনিংটা ক্লিয়ার হয়ে যাচ্ছে আই থিঙ্ক। কি বলছেন অফিসার? আমার বেস্ট ফ্রেন্ডের মারার মোটিভ কি হতে পারে? আপনি কিন্তু ভুল ট্রাকে চলে যাচ্ছেন। এসব ছলচাতুরি বাদ দিয়ে আসল কালপিটকে ধরুন গিয়ে। গুরবাজ দুহাত থুতনিতে রেখে গভীর দৃষ্টিতে বিরাটের দিকে তাকিয়ে বলল, আসল কালপিটকেই ধরেছি, আর কেন মেরেছেন সেটা তো আপনি ভালো করেই বলতে পারবেন। এখন ঝটপট বলে ফেলুন তো। বিরাট রেগে কিছু বলতে যাবে তার আগেই বিরাটের বাবা মহিউদ্দিন সরকার, একজন উকিল সহ সেখানে এসে গুরবাজকে উদ্দেশ্য করে বলল, তোর সাহস কি করে হয় আমার ছেলেকে ধরে আনার? এর ফল তোকে পেতে হবে ডিএসপি। গুরবাজ বসে থেকেই বলল, অপরাধী ধরে আনার অধিকার আইন আমায় দিয়েছে, আমার ছেলে অপরাধী নয়। সেটা না হয় পরেই দেখা যাবে। মহিউদ্দিন সরকার উকিলকে কিছু ইশারা করতে উনি গুরবাজকে কিছু কাগজ দেখিয়ে বললেন, ওনাকে আপনি ধরে রাখতে পারবেন না, এমনকি জিজ্ঞাসাবাদও করতে পারবেন না। গুরবাজ কাগজগুলোর দিকে নজর রেখে বলল,
আচ্ছা নিয়ে যান, কিন্তু প্রমাণ পেলে আমি আপনার ছেলেকে ছাড়বো না। মহিউদ্দিন সরকার রাগী দৃষ্টিতে গুরবাজের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বিরাটকে নিয়ে চলে গেল। বিরাট যাওয়ার আগে হাত উঁচিয়ে ক্রুদ্ধভাবে গুরবাজকে নীরব হুমকি দিয়ে গেল। থানার বাইরে আসতেই বিরাটের ফোন বেজে উঠল। নাম্বারটা দেখে বিরাটের মেজাজ গরম হয়ে গেল। ফোন রিসিভ করে বলল, বলছি না আমাকে ফোন দিবি না। অপর পাশে কেউ কিছু বলল না। বিরাট বিরক্তিতে চকারান্ত উচ্চারণ করে বলল, পরবর্তী প্ল্যান ক্যান্সেল কর, এদিকে একটা ঝামেলা হয়ে গিয়েছে। অপর পাশে আবারও কিছু বলল। বিরাট এবার খেকিয়ে উঠে বলল, শালি বলছি না প্ল্যান ক্যান্সেল কর, আপাতত চুপ থাক, আর কিছুর ব্যবস্থা করতে হবে না তোর। গতকালের বৃষ্টির পর পুরো পরিবেশটা শীতল হয়ে গেছে। ভেজা ঘাসের ওপর দিয়ে অনুপমা পায়চারি করছে। ও বর্তমানে ভার্সিটি ক্যাম্পাসে দাঁড়িয়ে বিরাটের জন্যই অপেক্ষা করছে। গতকাল কোনো এক অসুবিধার কারণে বিরাট ওর সাথে যোগাযোগ করেনি, কিন্তু কি সেই অসুবিধা সেটা অনুপমা জানে না। আরো কিছুক্ষণ পর বিরাট নিজের কার নিয়ে ভার্সিটিতে চলে আসলো। অনুপমার দিকে এগিয়ে গিয়ে সোজা ওকে গিয়ে জড়িয়ে ধরলো বিরাট। অনুপমা কিছু বলল না, কারণ বিরাট এর অনুমতি আগেই নিয়েছে। কয়েক মিনিট পর অনুপমাকে ছেড়ে দিয়ে বিরাট ওকে নিয়ে একটা গাছতলায় গিয়ে বসলো। দুজনেই চুপচাপ বসে আছে। বিরাটের মেজাজটা যে অনেক তিরিক্ষি হয়ে আছে সেটা ওর মুখ দেখলেই বুঝতে পারছে অনুপমা। এমন সময় ওদের সামনে রোহিত এসে অত্যন্ত রাগান্বিত স্বরে বলল, বিরাট আমার সাথে আয়, তোর সাথে কিছু জরুরি কথা আছে। বিরাট অবাক হয়ে রোহিতের দিকে তাকালো, কারণ রোহিত কখনো ওর সাথে এমন উঁচু গলায় কথা বলেনি। তবুও নিজেকে সামলে নিয়ে বলল, এখন পারবো না, আমি অনুর সাথে কিছুক্ষণ সময় কাটাবো এখন। রোহিত পূর্বের চেয়েও জোরে চিৎকার করে বলল, চুপচাপ আমার সাথে চল বিরাট, ওই মেয়ের সাথে পরেও সময় কাটাতে পারবি। আর তোর জীবনে মেয়ের অভাব নেই, একটা গেলে আরেকটা আসবে, এ আর নতুন কি। বিরাট এবার বসা থেকে উঠে বলল, একদম বাজে কথা বলবি না রোহিত, আমার জীবনে শুধু এবং শুধুমাত্র অনুপমা আছে। রোহিত তাচ্ছিল্যের হাসি হাসলো। বিরাট অনুর দিকে ঘুরে বলল, অনু তুমি এখানেই থাকো, আমি কিছুক্ষণের মধ্যেই চলে আসবো। বিরাট আর রোহিত অন্যদিকে চলে গেল, আর অনু বেজার মুখে গাছতলায় বসে থাকলো। রোহিতের বলা শেষ কথাগুলো ওর একদম ভালো লাগছে না। যদিও বিরাটের প্রতি ওর বিশ্বাস আছে, তবুও ভালো লাগছে না, কারণ বিরাটের সান্নিধ্য পাওয়ার জন্য অনেক সুন্দরী সুন্দরী মেয়েই লাইন লাগিয়ে রেখেছে। তুই কেন ওদেরকে মারলি ব্লাডি হেল? ওরা কি ক্ষতি করেছিল তোর? রোহিতের বলা কথায় বিরাটের চোয়াল শক্ত হয়ে গেল। ও অত্যন্ত কর্কশ গলায় বলে উঠল, আমি কিচ্ছু করিনি রোহিত। ও তুই কিছু করিসনি তাই না? তাহলে সবাই কেন মরার আগে তোর সাথে কথা বলেছিল? তোর নাম কেন প্রতিটা মার্ডারের সাথে যুক্ত? তার চেয়েও বড় কথা, তুই এসব অস্বীকার করেছিস কেন? বিরাট কাট গলায় বলল, আমি ওদের সাথে কথা বলিনি, ওই অফিসার আমাকে ফাঁসাতে চাচ্ছে। কেন রে, ওই অফিসারের তোর সাথে কিসের শত্রুতা? তোকে কেন ফাঁসাতে যাবে? কারণ ওই ফালতু অফিসার আসল খুনিকে খুঁজে বার করতে পারছে না, আর মিডিয়া সাংবাদিক ওপর মহলের চাপ সহ্য করতে না পেরে মিথ্যে রিপোর্ট বানিয়ে আমাকে ফাঁসাতে চাচ্ছে। সবচেয়ে বড় কথা, সামান্য একটা কল লিস্ট দিয়ে কাউকে খুনি প্রমাণ করা অযৌক্তিক। আচ্ছা মানলাম তোর কথা, কিন্তু তোকেই কেন ফাঁসাতে যাচ্ছে? আর কেউ ছিল না? বিরাট চেঁচিয়ে উঠে বলল, আমি জানি না। তুই জানিস না তাই না? তাহলে বলছি শোন, ওদের মৃত্যুর সময় তোর লোকেশন ওদের মার্ডার এরিয়ার আশেপাশেই পাওয়া গেছে। এটা কিভাবে এক্সপ্লেইন করবি তুই? বিরাট নিজের চুল মুষ্টিবদ্ধ করে নিচে বসে পড়ে বলতে লাগলো, আমি জানি না, আমি কিচ্ছু জানি না। উফ, আমি শুধু জানি যে ওদের আমি মারিনি, ওদের সাথে আমি কোনো কথা বলিনি, আর না ওদের মার্ডার স্পটে আশেপাশে গিয়েছিলাম। ওদের মৃত্যুর দিন আমি আমার নিজের বাসায় নিজের রুমে ঘুমন্ত অবস্থায় ছিলাম। রোহিত কোমরে দুহাত গুজে কটমট দৃষ্টিতে বিরাটের দিকে তাকিয়ে আছে। বিরাটের বলা কোনো কথাই ওর বিশ্বাস হতে চাচ্ছে না। বিরাট পুনরায় কাতর কণ্ঠে বলে উঠল, আমি কিভাবে ওদের মারতে পারি? রোহিত ছুটে গিয়ে বিরাটের কলার চেপে ওকে বসা থেকে উঠিয়ে বলল, কেন আগে মারিসনি? মার্ডার করা তো তোর কাছে ডাল ভাতের মতো। বল কুত্তা, তুই কি জন্য মেরেছিস আমার বন্ধুদেরকে? বিরাটও পাল্টা রোহিতের কলার চেপে ধরে বলল, ওরা আমারও বন্ধু ছিল, ভুলে যাবি না। আর ওই বিষয়ে কথা বলতে তোকে মানা করেছে না শুয়োরের বাচ্চা? আর একবার ওই বিষয়ে কথা বললে আমি তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো জানোয়ার। কেন বলবো না? সত্যি বলছি বিরাট, তুই যদি নিজের অপরাধ স্বীকার না করিস তাহলে আমি পুলিশকে গিয়ে সব কথা বলে দিয়ে আসবো। বিরাট রোহিতের নাক বরাবর খুশি মেরে বলল, তাহলে তুইও ফাঁসবি। রোহিত খুশির ধাক্কা সামলে নিজেও বিরাটের গাল বরাবর আঘাত করলো আর বলতে লাগলো, ফাঁসলে ফাঁসবো, আমার কোনো আফসোস নেই, কারণ তুই আমার প্রাণের বন্ধুদের মেরে ফেলেছিস। ওরা যখন আর দুনিয়াতে নেই, আমারও আর জীবনের প্রতি কোনো মায়া নেই। বিরাট রোহিতকে নিচে ফেলে ওকে ক্রমাগত খুশি মারতে মারতে বলল, আমি ওদের মারিনি, আমি বারবার বলছি ওদের মৃত্যুর সাথে আমার কোনো কানেকশন নেই। ওদের ঝগড়া আর মারামারি ভয়াবহ পর্যায়ে উপনীত হলো। ভার্সিটির কিছু ছাত্র এমন অবস্থা দেখে স্যারদের ডেকে নিয়ে আসলো। শেষে স্যারেরা এসে ওদের দুজনকে বহু কষ্টে একে অপরের থেকে আলাদা করলো। তবুও ওরা হিংসান্বিত দৃষ্টিতে একে অপরের দিকে তাকিয়ে রাগে গজগজ করতে লাগলো। দুজনকে ভার্সিটির জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলো। অনুও সেখানে ছুটতে ছুটতে চলে আসলো। রোহিত আর বিরাটের ড্রেসিং করে দিয়ে ডাক্তার চলে গেলেন। ড্রেসিং করা শেষেই রোহিত যেতে যেতে বিরাটকে উদ্দেশ্য করে বলল, তোকে আমি ছাড়বো না বিরাট, তোকেও শাস্তি পেতে হবে। বারবার পার পেয়ে যাবি ভেবেছিস? এর আগের বার বেঁচে গেলেও এবার বাঁচতে পারবি না।
বলে রোহিত চলে গেল। বিরাট ক্রুদ্ধ চাহনিতে ওর গমন পথের দিকে তাকিয়ে থাকলো। অনুপমা বিরাটের পাশে গিয়ে বসেছিল। রোহিতের কথা শুনে ও বলে উঠল, আপনাদের মাঝে কি হয়েছে? রোহিত ভাইয়া কিসের শাস্তির কথা বলে গেলেন? বিরাট অনুপমার দিকে তাকিয়ে বলল, ওর কথায় কান দিও না অনু, ও পাগল হয়ে গেছে। বিরাটের ক্ষতের দিকে তাকিয়ে অনুপমা চোখ ছলছল করে উঠল। আলতো করে ওর গালে হাত রেখে বলল, এভাবে কেউ মারপিট করে? আপনার যদি কিছু হয়ে যেত? বিরাট অদ্ভুত দৃষ্টিতে অনুপমার দিকে তাকিয়ে বলল, অনু, আই নিড কিস। অনুপমা চমকে উঠে বলল, না, এটা আমি পারবো না, তোমাকে পারতেই হবে, না হলে নিজেকে শান্ত করার জন্য আমি কাউকে খুন করে ফেলতে পারি। এখন বলো, চুমু খেতে দেবে না আমাকে খুন করার অনুমতি দেবে? অনুপমা দোনামোনা করে বলল, আমি এখন নিকাব খুলবো না, দরজা লাগিয়ে দিয়ে এসো, এদিকে আপাতত কেউ আসবে না। অনুপমা ঠায় বসে থাকলো। তা দেখে বিরাট খানিকটা ধমকে উঠে বলল, অনু গো। অনুপমা ওর ধমকে কেঁপে উঠল। তারপর ধীর পায়ে গিয়ে দরজা লাগিয়ে দিয়ে এসে আস্তে করে নিকাব খুলল। নিকাব খোলার সাথেই অনুপমাকে কোনো সময় না দিয়ে বিরাট হিংস্র বাঘের ন্যায় ওর ওষ্ঠের উপর নির্যাতন চালাতে লাগলো, যার দরুন ব্যথায় অনুপমা চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। কিন্তু বিরাট থামলো না, নিজের টর্চার অব্যাহত রাখলো। বিরাট টানা কাজের দরুন বেশ অবসাদ বোধ করছে, কিন্তু তবুও এক মুহূর্ত বিশ্রাম নেওয়ার কোনো উপায় নেই। ও বিরাটের উপর সর্বোচ্চ নজরদারি রাখার ব্যবস্থা করেছে। ওর প্রতিটা স্টেপের ওপর পুলিশ নজরদারি করছে। গুরবাজ বিরাটকে খুনি ভেবে কেস এগিয়ে নিয়ে গিয়েও ওর মনে কিছু খটকা রয়েই গেছে। আদৌ বিরাট খুনি কি, নাকি আসল খুনি ভুল ট্রাকে নিয়ে যাচ্ছে ওকে? এসব ভাবতে ভাবতে গুরবাজ জানালার সামনে গিয়ে দাঁড়ালো। হঠাৎ সেই অপরিচিতার মুখটা ওর চোখের সামনে ভেসে উঠল। এতে করে গুরবাজ সামান্য হকচকিয়ে গেলেও পর মুহূর্তে সামান্য হেসে বলল, তুমি কি আমাকে কাজ করতে দেবে না? রাত কি আমার প্রফেশনাল জীবনে অন্ধকার আনতে চাচ্ছে নাকি? কালু মিয়া ভেতরে প্রবেশ করতে করতে বলল, স্যার, রাতে প্রফেশনাল কেন, সব জীবনেই অন্ধকার নেমে আসে। আপনার মুখে এত বোকা বোকা কথা মানায় না স্যার। বলে কালু মিয়া মুখে হাত চেপে হাসতে লাগলো। গুরবাজ পুরো কুচকিয়ে পেছু ঘুরে বলল, হয়েছে, হাসা হয়েছে? হয়ে থাকলে যদি বিরাটের কোনো খোঁজ দিতে তাহলে বড়ই উপকৃত হতাম। কালু মিয়া হাসি থামালো, কারণ গুরবাজ খুব একটা ভালো মুডে নেই। তারপর গলা খাকড়ি দিয়ে বলল, স্যার, ওই ছেলে আজ ভার্সিটিতে গিয়েছিল, যেখানে রোহিতের সাথে ওর ঝগড়া হয়েছিল, এমনকি মারপিটও করেছে। গুরবাজ গলা চুলকে বলল, আই সি, তাহলে নিজের সন্দেহটা আরো জোরালো হলো মনে হচ্ছে। তারপর কি হয়েছে? স্যার, কিছুক্ষণ ভার্সিটিতে থাকার পর বাড়িতে চলে গেছে, আর বের হয়নি। রোহিতের সাথে ভার্সিটি থেকে বের হয়েছে? না স্যার, রোহিত আগে চলে গিয়েছে, বিরাট আরো পরে ভার্সিটি থেকে বের হয়েছে। আচ্ছা, তুমি যাও। বিরাট ভার্সিটি থেকে আসার পর থেকেই নিজের রুমে পুশ আপ দিয়ে চলেছে, কোনোভাবেই নিজের রাগ নিয়ন্ত্রণে আনতে পারছে না। আরো কিছুক্ষণ পুশ আপ দেওয়ার পর ও শাওয়ার নিতে চলে গেল। শরীরে ঠান্ডা পানি পড়তেই বিরাটের রাগ কিছুটা কমতে শুরু করলো। তার সাথে সাথে মস্তিষ্কটাও সতেজ হতে লাগলো। মস্তিষ্ক সতেজ হওয়ার পর বিরাট আজকের ঘটনাগুলো পুনরায় ভাবতে শুরু করলো। ক্ষণকাল পর বিরাট বলে উঠল, কেউ ইচ্ছে করে আমাদের মাঝে ঝামেলা করতে চাচ্ছে, আর আমিও কিনা সেই জালে ফেসে গিয়ে রোহিতের সাথে সম্পর্ক খারাপ করলাম। না, আমি তা হতে দিতে পারি না। ওই কুত্তার বাচ্চাকে আমি ছাড়বো না। ও তো আমাদের বন্ধুদের মেরে ফেললো, আবার আমাকেই ওদের খুনি বানিয়ে দিল। না না, রোহিতের সাথে আমাকে কথা বলতে হবে। বিরাট দ্রুত শাওয়ার নিয়ে ট্রাউজার পরে বাইরে চলে আসলো। তারপর রোহিতের কাছে ফোন দিতে লাগলো। রিং হচ্ছে, কিন্তু রোহিত ফোন তুলছে না। এতে করে বিরাট বিরক্তি নিয়ে বলল, ফোন ধর রোহিত, ফোন ধর। এবার কল দিতেই দেখলো রোহিত ফোন অফ করে দিয়েছে। বিরাট রেগে মোবাইলটা দূরে ছুঁড়ে মারলো। ও কিছু একটা ভেবে গায়ে শার্ট চাপিয়ে রুম থেকে বেরিয়ে গেল। রোহিত ফোন অফ করে বিছানায় গা এলিয়ে দিল। বিরাটের প্রতি ওর এত ঘৃণা আসছে যা বলে বোঝানোর মতো না। মনটা সামান্য ভালো হওয়ার জন্য রোহিত চোখ বন্ধ করলো। হঠাৎ একটা বিষয় মাথায় আসতেই ও দ্রুত চোখ খুলে শোয়া থেকে উঠে বসলো। সিরাজের মার্ডারের রাতে রোহিত বিরাটের সাথে ফোনে কথা বলেছিল। সেদিন বিরাট মাথা ব্যথার কারণে ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েছিল। আবার রাহুলের মার্ডারের দিন বিরাটকে ফোন দিয়ে যখন পাচ্ছিল না, তখন বিরাটের মায়ের সাথে ওর কথা হয়েছিল। উনি বলেছিলেন বিরাট ওর বাবার সাথে ভিডিও গেম খেলছে। এসব মনে আসতেই রোহিত অস্পষ্ট স্বরে বলল, বিরাট সত্যি কথাই বলেছে। আমার মাথায় এগুলো আগে আসলো না কেন? সত্যিই কেউ ইচ্ছে করে ওকে ফাঁসাচ্ছে, আর আমি কিনা বোকার মতো সেটা বিশ্বাস করে আমার প্রাণের বন্ধুকে এভাবে আঘাত করলাম। রোহিত চটজলদি ফোন অন করে বিরাটকে কল দিতে যাবে, তখনই ওর ফোন থেকেই কল আসলো। রোহিত সামান্য হেসে ফোন রিসিভ করে বলল, আমাকে মাফ করে দে ভাই, আমি কতটা বোকা হলে তোকে অবিশ্বাস করতে পারি বল। অপর পাশ থেকে বিরাটের শান্ত কণ্ঠস্বর ভেসে আসলো, আমি তোর বাসার নিচে, দ্রুত আয়। আচ্ছা, তুই ওখানে থাক, আমি যাচ্ছি। গুরবাজ কিছু ফাইল ঘাটাঘাটি করছিল। এমন সময় নোমান ভেতরে প্রবেশ করে উত্তেজিত হয়ে বলল, স্যার, ওদের 5 বন্ধুর বিষয়ে একটা খবর জেনেছি। গুরবাজ ফাইলগুলো পাশে রেখে ভুরু কুঁচকে বলল, কি খবর? ওরা আগে অন্য শহরে থাকতো,
ওখানে কিছু ঝামেলা হওয়ার পর ওরা এখানে চলে এসেছে। সম্ভবত কোনো অপরাধ করেছিল ওই 5 বন্ধু। গুরবাজ গভীর মনোযোগে কিছু ভাবতে লাগলো। সবগুলো ঘটনা নিজের মস্তিষ্কে সজাগ করতে লাগলো, একদম সিরাজের মার্ডার থেকে শুরু করে ঋষভের মার্ডার পর্যন্ত। এমন সময় ওর ল্যাপটপে একটা মেইল আসতেই ও সেটা গভীর মনোযোগে দেখতে শুরু করলো। দেখা শেষেই ও উত্তেজিত হয়ে বলে উঠল, আজ কত তারিখ? কেন স্যার? 18 তারিখ। গুরবাজ চটজলদি বসা থেকে উঠে বলল, ও শিট, চলো আমাদের যেতে হবে। নোমান অবাক হয়ে বলল, কোথায় স্যার? সময় নেই নোমান, কেউ মরতে চলেছে। স্যার, বিরাটের প্রতি তো সর্বক্ষণই নজর রাখা হচ্ছে। ও রোহিতকে খুন করবে কিভাবে? বিরাট নয়, খুনি অন্য কেউ। বিরাট বাড়ি থেকে বের হয়েছিল রোহিতের কাছে যাওয়ার জন্যই, কিন্তু হঠাৎ অনুপমার কথা মনে পড়তেই বিরাট নিজের গন্তব্যস্থল বদলে দিয়েছে। অনুপমা বিরাটের কাজের জন্য ওকে ধাক্কা মেরে কাঁদতে কাঁদতে ভার্সিটি থেকে চলে গিয়েছিল। তখন রাগের মাথায় অতটা পাত্তা না দিলেও এখন বিষয়টা ভীষণ ভাবিয়ে তুলেছে বিরাটকে। তাই ও অনুপমার বাড়ির সামনে চলে আসলো। ফোনটা বাড়িতে রেখে আসায় কলও করতে পারছে না। তাই খুব কষ্টে লুকিয়ে লুকিয়ে অনুপমার রুমের ব্যালকনিতে প্রবেশ করলো। তারপর আস্তে করে ব্যালকনির স্লাইড ডোর খুলে রুমে প্রবেশ করলো। অনুপমা ঘুমিয়ে পড়েছে। বিরাট ওর সম্মুখে বসে ওর গালে হাত বুলিয়ে দিতে লাগলো। হঠাৎ কারো স্পর্শ পেয়ে অনুপমার ঘুম ভেঙে গেল। চোখ খুলে সামনে বিরাটকে দেখতেই অনুপমা চমকে উঠে বিরাটের থেকে দূরে চলে গেল। বিরাট মায়াভরা কণ্ঠে বলল, অনু, মাফ করে দাও। অনুপমা কাট কাট গলায় বলল, চলে যান এখান থেকে, আমি আপনাকে দেখতেও চাই না। ওহ অনু, তখন রাগের মাথায় কি সব করে ফেলেছি নিজেই বুঝিনি, মাফ করে দাও না। অনুপমা কোনরূপ কথা না বলে চুপচাপ অন্যদিকে মুখ করে বসে থাকলো। বিরাট পুনরায় বলে উঠল, আচ্ছা ঠিক আছে, আমি যেহেতু তোমার ঠোঁটে ব্যথা দিয়েছি, তাহলে তুমিও আমার গাল টেনে ছিঁড়ে দাও। অনুপমা চকিতে বিরাটের দিকে তাকালো। চাঁদের আলোয় বিরাটের মুখটা স্পষ্ট দেখতে পাচ্ছে ও। নিজের গালের দিকে আঙুল তাক করে বিরাট ওর দিকে তাকিয়ে আছে। অনুপমার ভীষণ হাসি পেল, কিন্তু হাসি আটকে গম্ভীর কণ্ঠে বলল, লাগবে না, আপনি যান। বিরাট উত্তেজিত হয়ে বলল, মাপ করবে না অনু? করেছি মাপ, আপনি এখন যান। গুরবাজের গাড়ি এসে রোহিতের বাড়ির সামনে থামলো। চটজলদি ও গাড়ি থেকে নেমে দৌড়ে দরজায় গিয়ে কলিং বেল চাপতে লাগলো। রোহিতের মা ঘুম ঘুম চোখে এসে দরজা খুলে দিলেন। গুরবাজ উত্তেজিত হয়ে বলল, রোহিত কোথায়? রোহিতের মা ভুরু কুঁচকে বললেন, একটু আগে বিরাট ফোন করেছিল, তারপর ও বাড়ি থেকে চলে গেছে। গুরবাজ কপাল চেপে ধরে নিজেকে সামনে নিয়ে বলল, কখন গিয়েছে? এই ধরুন 15-20 মিনিট আগে। গুরবাজ আর কোনো কথা না বলে ছুটতে ছুটতে রোহিতের বাড়ি থেকে বেরিয়ে গেল। তা দেখে কালু মিয়া, নোমান আর দুজন কনস্টেবলও দৌড়ে স্যারের পিছু নিল। রোহিতদের বাড়ি থেকে 5 মিনিটের দূরত্বে একটা ভুট্টা ক্ষেত রয়েছে। সেখানে পৌঁছাতেই গুরবাজ কদম থামালো। পকেট থেকে গানটা বার করে ধীর পায়ে সেদিকে এগিয়ে যেতে লাগলো। এদিক থেকে কিছু একটা আওয়াজ পেয়েছেও। তাছাড়াও মার্ডার করার জন্য খুনি এমন একটা শুনশান জায়গায় বেছে নেবে এটা সম্পর্কে গুরবাজ নিশ্চিত। কালু মিয়া আর নোমান ভুট্টা ক্ষেতের সামনে এসে ক্রমাগত হাঁপাতে লাগলো। কনস্টেবল দুজনই ওদের পেছনে এসে থামলো। কালু মিয়া জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে বলল, আমাদের ঝিঙ্গালালা স্যার এত দ্রুত কোথায় চলে গেল? নোমান চোখ মুখ কুঁচকে বলল, তুমি এই নাম ধরে ডাকা বন্ধ করবে নাকি স্যারকে বলে দেবো? আরে ভাই, ভয় দেখাও কেন? স্যার এমনিতেই ফায়ার মোডে আছে, আমাকে কেন সেই আগুনে জ্বালাতে চাচ্ছ ভাই? নোমান কিছু বলতে যাবে তার আগেই দূরের একটা তাল গাছে কয়েকটা পেঁচা ডেকে উঠল। চকিতে ওরা সেদিকেই তাকালো। কালো মিয়া চোখ বড় বড় করে ভয় জড়ানো কণ্ঠে বলল, ও ওখানে কি? ওটা ও ওখানে কি যেন বসে আছে, দেখো গেইলা। নোমান সামান্য ঢোক গিলে বলল, আরে কিছু না। কিছু না মানে? তুমি না দেখে কিভাবে বলছো ওখানে কিছু নেই? ওদিকে তাকিয়ে দেখো। নোমান কালো মিয়ার জড়াজড়িতে ধীরে ধীরে চোখ বন্ধ করে সেদিকে তাকালো। তা দেখে কালো মিয়া সামান্য ধমক দিয়ে বলল, আরে চোখ বন্ধ করলে কিভাবে দেখবে আহাম্মক? নোমান আস্তে করে চোখ দুটো খুলে সেদিকে তাকালো। তাকানোর সাথে ওর ভয় সব দূর হয়ে গেল। ও কালো মিয়ার মাথায় চাটি মেরে বলল, ওরে আইলা, ওটা তাল গাছের ডাল, কোনো ভূত না। তুমিও না এখনো বাচ্চাদের মতো ভয় পাও। ছ্যাঃ ছ্যাঃ আইলা ছ্যাঃ, বলে নোমান জোরে জোরে হাসতে লাগলো। হঠাৎ ভুট্টা ক্ষেতের ভেতর থেকে গুরবাজের কণ্ঠ শুনতেই ওরা চটজলদি সেদিকে দৌড়ে গেল। ভুট্টা ক্ষেতের মাঝামাঝি গিয়ে দেখলো গুরবাজ সামনে গুলি তাক করে বলছে, কে ওখানে? দাঁড়াও বলছি। নোমান আর কালো মিয়া দৌড়ে ওর কাছে গিয়ে বলল, কি হয়েছে স্যার? একটু আগে কেউ এখান থেকে পালিয়ে গেল, অল্পের জন্য ধরতে পারলাম না, তার উপর এই অন্ধকারে ভালো করে কিছুই দেখতে পাচ্ছিলাম না, তাই হাত ফসকে বেরিয়ে গেল। তবে ওর হাতে আমার গান দিয়ে একটা আঘাত দিয়েছি, নিশ্চয়ই খুনির হাতে এর চিহ্ন থাকবে। যা হোক, আশেপাশে সার্চ করো, রোহিত এখানেই কোথাও আছে। সবাই চারপাশ খুঁজতে লাগলো। গুরবাজ ভুট্টা ক্ষেতের শেষ সীমানায় কিছু একটা জিনিস নড়তে দেখে সেদিকে এগিয়ে যেতে ধরলেই কালো মিয়ার আওয়াজ ভেসে আসলো, স্যার দ্রুত এখানে আসুন। গুরবাজ ওখান থেকে চোখ সরিয়ে কালো মিয়ার দিকে এগিয়ে গিয়ে দেখলো রোহিতের বীভৎস লাশ পড়ে আছে, চোখ দুটো বড় বড় করে খোলা।
মনে হচ্ছে কোনো কিছু দেখে প্রচন্ড ভয় পেয়েছে ও। এমন দৃশ্য দেখতেই গুরবাজ নিজের চুল টেনে ধরে চিৎকার করে বলতে লাগলো, আবারও খুনি নিজের কাজ করে পালিয়ে গেল। আমার অপরিণামদর্শিতার কারণেই এমনটা হলো। আমি বিরাটের দিকে নজর না দিয়ে বিষয়টা আরেকটু ভালোভাবে পর্যালোচনা করলে আজ রোহিতকে মরতে হতো না। নোমান বলে উঠল, কিন্তু স্যার, বিরাটই তো খুনটা করেছে। শুনলেন না রোহিতের মা কি বলল? রোহিত বিরাটের সাথেই বেরিয়েছিল। স্টুপিড, শাট আপ। বিরাট এখন তোমার এলাকার দিকে আছে। আমি থানা থেকে বেরোনোর আগেই করিম চাচার সাথে কথা বলেছি, উনি সর্বক্ষণ বিরাটের সাথেই ছিলেন। কালু মিয়া চিন্তিত স্বরে বলে উঠল, তাহলে রোহিত বিরাটের কথা বলে বেরোলো কেন? আর পূর্বের খুনগুলোর সময় বিরাটের লোকেশন কেন ক্রাইম স্পটের আশেপাশে ছিল? কারণ বিরাটের ফোন খুনির কাছে ছিল। ও বিরাটকে পুঁজি করে ওদেরকে দূরে নিয়ে গিয়ে মেরে ফেলেছে। স্যার, আপনি এতটা শিওর হয়ে কিভাবে বলছেন? আমার আগে থেকেই একটু সন্দেহ ছিল, তাই বিরাটদের একজন গার্ডকে বলে ওদের বাড়ির ফুটেজ নিয়েছিলাম। তুমি ওদের 5 বন্ধুর বিষয়ে বলার পর আমার ল্যাপটপে একটা মেইল এসেছিল, ওটা ফুটেজ ছিল। ওখানে দেখলাম মার্ডারের দিনগুলোতে বিরাট বাড়িতেই ছিল, কিন্তু কয়েক মিনিটের জন্য ফুটেজ অফ হয়ে যেত। ভালো করে পর্যবেক্ষণ করে দেখলাম ওই কয়েক মিনিটের ব্যবধানে সবকিছুই ঠিক থাকে, শুধু বিরাটের ফোনটা গায়েব হয়ে যায়। মার্ডার শেষে খুনি আবারও মোবাইল যথাস্থানে রেখে চলে যায়। কালো মিয়া চোখ বড় বড় করে বলল, এ তো সাংঘাতিক ব্যাপার স্যার, নিশ্চয়ই কোনো ভূত আছে এর পেছনে। শাট আপ কালো মিয়া, এসব আজগুবি কথা আমার সামনে দ্বিতীয়বার উচ্চারণ করবে না। দ্রুত লিমনকে এখানে আসতে বলো। কালো মিয়া ফোন দিতে চলে গেল। গুরবাজ রোহিতের বডি থেকে সামান্য দূরে গিয়ে কিছু খুঁজতে লাগলো। কয়েক মিনিটের মধ্যেই ও কাঙ্ক্ষিত জিনিসটা পেয়ে গেল। এবার একটা কাগজে এন অক্ষর পেল ও। গুরবাজ কপাল কুঁচকে বলল, রোহিতের নিকনেম গোলা, কিন্তু অক্ষর রেখে গেছে এন। এখানেই ক্লিয়ার হয়ে যায় এটা বিরাট নয়। তাহলে কে হতে পারে? JOSN, এগুলোর মানে কি হতে পারে? স্বাভাবিকভাবে লিমন রোহিতের ডেড বডিতে 4টে চিহ্ন খুঁজে পেল। লিমনের ভাষ্যমতে পূর্বের 3 জনের চেয়ে রোহিতকে আরো বেশি টর্চার করে মারা হয়েছে। গুরবাজ লিমনের সাথে আরো কিছু কথা বলছিল, তখন উদ্ভ্রান্তের ন্যায় বিরাট ছুটতে ছুটতে রোহিতের ডেড বডির দিকে এগিয়ে গেল। নোমান আর কালো মিয়া দৌড়ে ওকে গিয়ে আটকালো। বিরাট বাচ্চাদের মতো জোরে জোরে কাঁদতে লাগলো। রোহিতের মা বাবা অনেক আগেই এখানে চলে এসেছিল। ওনারা নিজেদের সন্তানকে হারিয়ে এমন ধাক্কা খেয়েছেন যে কথা বলার ভাষা হারিয়ে ফেলেছেন। বিরাটের দিকে এক নজরে তাকিয়ে থেকে গুরবাজ ওর দিকেই এগিয়ে গেল। বিরাট এখন ভুট্টা ক্ষেতের সামনে স্থির হয়ে বসে আছে, ওর দৃষ্টি সামনে রাখা রোহিতের ক্ষতবিক্ষত বডির দিকে। গুরবাজ ওর সামনে গিয়ে হাঁটু মুড়ে বসে পড়ল। তারপর গম্ভীর গলায় বলল, আই আন্ডারস্ট্যান্ড ইউর সিচুয়েশন, বাট আই হ্যাভ সেম কোয়েশ্চেন টু ইউ। বিরাট এখনো রোহিতের দিকেই তাকিয়ে আছে। গুরবাজ ফোঁস করে একটা শ্বাস নিয়ে বলল, 5 বছর আগে খুলনায় থাকাকালীন তোমরা কি করেছিলে? এখানে শিফট হয়েছিল কেন? বিরাট আচমকা চোখ বড় বড় করে গুরবাজের দিকে তাকালো। ভোরের আলো ফুটতে শুরু করেছে। সেই আলোয় গুরবাজ স্পষ্ট দেখতে পেল বিরাটের পাংশুটে বর্ণের ফ্যাকাশে মুখটা। ক্ষণকাল বাদে বিরাট আমতা আমতা করে বলতে লাগলো, কি করেছি মানে? আমরা কিছুই করিনি। আর ঢাকা শহরে এসেছি আমাদের বাবাদের ব্যবসা আরো উন্নত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য। গুরবাজ সূক্ষ্ম নজরে কিছুক্ষণ বিরাটের দিকে তাকিয়ে থেকে বলল, আচ্ছা, মানলাম। আর একটা প্রশ্ন, JOSN, এগুলোর মানে কি আপনার জানা আছে? আপনার 4 বন্ধুর মার্ডারের স্পটে পর্যায়ক্রমে অক্ষরগুলো পেয়েছি। গুরবাজ স্পষ্ট দেখতে পেল বিরাটের মুখ দ্বিগুণ ফ্যাকাশে হয়ে গেছে। বিরাট চটজলদি বসা থেকে উঠে কম্পিত গলায় বলতে লাগলো, আমি জানি না এসবের মানে। বলে বিরাট মুখ লুকিয়ে রোহিতের বাবা মায়ের কাছে চলে গেল। গুরবাজ এখনো বিরাটের দিকেই তাকিয়ে আছে। বিরাটের কপাল বেয়ে দরদর করে ঘাম ছড়িয়ে পড়ছে। তা দেখে গুরবাজ গম্ভীর গলায় বলে উঠল, খুলনা যেতে হবে আমাকে। খুলনা যাওয়ার জন্য কিছু জামাকাপড় প্রয়োজন, সেজন্য গুরবাজ বাড়ির দিকে রওনা হয়েছে। পার্কের কিছু দূর আগে গুরবাজ গাড়ি থেকে নেমে ওদেরকে থানায় যেতে বলে হাঁটতে শুরু করলো। পার্কের সামনে এসে স্বভাববশতই গুরবাজের চোখ অপরিচিতার খোঁজে সেদিকে ছুটে গেল। সেদিকে তাকাতেই গুরবাজের ঠোঁটের কোণে অস্পষ্ট হাসি ফুটে উঠল। ও ধীর কদমে পার্কের একটা বেঞ্চে বসে পাশের বেঞ্চে বসারত মেয়েটার দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, আগুনের ভয় কেটেছে? রাত চকিতে গুরবাজের দিকে তাকালো। অতঃপর চোখ সরিয়ে নিয়ে সামনের ঘাসে এসে বসা কবুতরগুলোর দিকে দানা ছিটিয়ে দিতে দিতে বলল, না কমেনি, তবে আশা করি শীঘ্রই কমে যাবে, তাই আশা রাখছি। যদিও গুরবাজ আর চোখে বারবার তার প্রেয়সীর দিকে তাকাচ্ছিল। সেদিন আপনাকে ভালোভাবে ধন্যবাদ দিতে ভুলে গিয়েছিলাম। আজ দেখা হয়ে ভালোই হলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ দিতে হবে না, কারণ ভালো মানুষ একটু একটু কৃতজ্ঞতা ডিজার্ভ করে। গুরবাজ শান্ত দৃষ্টিতে অদ্ভুত মেয়েটির দিকে তাকিয়ে থাকলো। বলে রাত বসা থেকে উঠে পার্ক থেকে বেরিয়ে গেল। গুরবাজ ওর গমন পথের দিকে তাকিয়ে থাকলো। হঠাৎ একটা জিনিস খেয়াল করতেই ওর ভুরু কুঁচকে গেল। গুরবাজ কালো মিয়াকে সাথে নিয়ে খুলনায় এসে পৌঁছেছে বেশ কিছুক্ষণ আগে। সামনে মাঝবয়সী একজন ইন্সপেক্টর। স্যার, 5 বছর আগের ফাইল কি করে অক্ষত পাবেন? গুরবাজ ওকে থামিয়ে দিয়ে গম্ভীর গলায় বলল। ইন্সপেক্টর একজনকে বলে ফাইল আনতে পাঠালো।
পাক্কা 2 ঘন্টা পর গুরবাজের সামনে 5 বছর আগের কেসের বান্ডিল এনে রাখলো ইন্সপেক্টর। স্যার, কিছু পেলাম না ওদের 5 বন্ধুর ব্যাপারে। গুরবাজ কিছু একটা ভেবে ইন্সপেক্টরকে বলল, ওদের নাম বিরাট, রোহিত, ঋষভ, রাহুল আর সিরাজ। স্যার, আমি এখানে বদলি হয়ে এসেছি 3 বছর হলো। আমার আগের অফিসার থাকলে আপনাকে সাহায্য করতে পারতো। দুঃখিত স্যার, আপনাকে কোনো সাহায্য করতে পারলাম না। গাড়িতে বসতে যাবে এমন সময় একজন কনস্টেবল দৌড়ে আসতে আসতে বলতে লাগলো। গুরবাজ কপাল কুঁচকে ওনার দিকে তাকিয়ে বললেন, জি বলুন। স্যার, যে 5 জনের কথা বললেন ওরা খুব খারাপ একটা কাজ করেছিল, তবে মোসাদ্দেক চাচা আপনাদের এ বিষয়ে সাহায্য করতে পারবেন। আমাদের ওনার কাছে নিয়ে চলুন, আপনি আসুন। গুরবাজ আর কালু মিয়া সত্তর্ধ একজন বৃদ্ধ মানুষের সামনে বসে আছে। অনেকক্ষণ আগে গুরবাজ ওনাকে প্রশ্ন করেছেন, কিন্তু উনি এখনো উত্তর দেননি। প্রশ্নের উত্তর দিতে দিতে রাত হয়ে যাবে, আর সব কাহিনী খুলে বলতে মিনিমাম 1 মাস তো লাগবেই, তাই না স্যার? গুরবাজ কঠিন দৃষ্টিতে তাকাতেই কালু মিয়া চুপ করে গেল। 2 মেয়ে আর এক ছেলে নিয়ে ওনাদের ছোট্ট সংসার আনন্দে ভরপুর ছিল, কিন্তু ওই 5 ছেলে এসে সব শেষ করে দিয়েছে। পুরো পরিবারটাকেই গুম করে দিয়েছিল। ওই ছেলেগুলোর বাবার ক্ষমতার জেরে কেউ মামলা করার সাহসও করেনি। ওনার পরিবারের কেউ বেঁচে নেই। মোসাদ্দেক চাচা এক দৃষ্টিতে কয়েক মিনিট গুরবাজের দিকে তাকিয়ে থাকলেন। তা দেখে কালু মিয়া বিড়বিড় করে বলল, আমার ঝিঙ্গালালা স্যারকে কিছু করবে না তো? মেরে ফেলেছে, সবাইকে মেরে ফেলেছে। ওনাদের নাম কি ছিল বলতে পারবেন? চাচা, আমি নামের কথা জিজ্ঞাসা করেছি। স্যার, উনি যে এত কিছু বলছেন এটাই আমাদের ভাগ্য। নাম না হয় আমরা খুঁজে নেবক্ষণ। ওদের ধ্বংসাত্মক পোড়া বাড়িটা এখনো সাক্ষী হয়ে আছে সেই নির্মম পরিহাসের। কালু মিয়া আতকে উঠে বলল, স্যার পাগল হয়েছেন? আমি এই বাড়িতে যাব না এখন। গুরবাজ চোখ পাকিয়ে কালু মিয়াকে টানতে টানতে মোসাদ্দেক চাচার বাড়ি থেকে বেরিয়ে 10 মিনিটের দূরত্বে চলে গেল। এখানে নিশ্চয়ই ওদের অতৃপ্ত আত্মা ঘুরে বেড়াচ্ছে। গুরবাজ ধমকে উঠে বলল, একদম বাজে কথা বলবে না, আত্মা বলতে কিছু হয় না। সাথে বিদঘুটে গন্ধ এসে নাকে হানা দিল। আল্লাহ গো, এখনো সময় আছে স্যার, চলুন ঘরের ছেলে ঘরে ফিরে যাই। তুমি ভেতরে প্রবেশ না করলেও বিয়ে করতে পারবে না, কারণ আমি তোমাকে মেরে ফেলবো।